সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। এসএটিভির সাপ্তাহিক এই আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় করোনার নতুন রূপ, প্রস্তুতি কতটা। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এফবিসিসি এর সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, I1 টিভির নিউজ ইনচার্জ ব্রিটেনের মাহবুব আলী খান সুর, এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলাম, আজীবন সদস্য ড্যাব এবং বিএফইউজের মহাসচিব, এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত নবনিযুক্ত প্রেস মিনিস্টার শাবান মাহমুদ। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি আব্দুল মাতলুব আহমদ আপনার কাছে যেতে চাই। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, বলে যান। করোনার দ্বিতীয় ঢেউ আমরা প্রথম থেকেই আশঙ্কা করছিলাম যে দ্বিতীয় ঢেউটার তার রূপটা কি হয়। এখন বিশেষ করে ইউরোপের দেশগুলো এই করোনার যে নতুন রূপের আশঙ্কায় তারা সব কিছুই বন্ধ করে দিয়েছে। আমরা জানি যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অবস্থা সব কিছু যদি ধরে রাখতে হয় তাহলে বহির্বিশ্বের সাথে যোগাযোগটাকে অব্যাহত রাখতে হবে। কিন্তু মানুষের জীবন বাঁচাতে যে পদক্ষেপ নেওয়া হয়, প্রথমবারে যে পদক্ষেপ নেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো, সেই অবস্থা যদি তৈরি হয় তাহলে আমাদের অর্থনীতি আসলে কতটা হুমকিতে পড়বে, বা এই সময় আমাদের প্রস্তুতিটা কি থাকা উচিত? আমরা যদি খেয়াল করে দেখি যে প্রথম যখন করোনা হিট করলো তখন কিন্তু আমরা বুঝতে পারছিলাম না, আমরা কিন্তু একটা অচেনা জায়গায় ছিলাম এবং উই ডিডন্ট নো হোয়াট টু ডু। আমরা অত্যন্ত লাকি যে আমাদের লিডারশিপ স্ট্রং ছিল এবং পুরা বাংলাদেশ একটা লিডারশিপের আন্ডারে ছিল, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে কিন্তু আমরা 25শে মার্চে সব বন্ধ করে দিয়েছিলাম। আবার 1-1.5 মাসের মধ্যে কিন্তু আবার সব খুলে দিয়েছি। অবশ্য হেলথ রুলস মেনেই আমরা ফ্যাক্টরি সব খুলে দিয়েছি এবং উনিও আমাদের বলার আগেই প্রণোদনা দিয়ে দিয়েছিলেন এবং সেই প্রণোদনাও আমাদেরকে অনেক হেল্প করেছে। আমাদেরও বড় যারা কোম্পানি আছে আমরা অনেকে প্রণোদনা নিয়ে আমাদের স্যালারিজ এবং অনেক কিছু হেল্প আমরা পেয়েছি। এবারে যেটা সেকেন্ড ওয়েভ আসবে, আমাদের এক্সপেকটেশন ছিল যে এই করোনা ভাইরাসের ভ্যাকসিন বেরিয়ে যাবে, সেকেন্ড ওয়েভটা আমরা মোকাবেলা একটু ইজিলি করব, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক টাকা অলরেডি ভ্যাকসিনের জন্য রেখে দিয়েছেন এবং সেই প্রস্তুতি অনেক আগের থেকেই নিয়েছেন। তবে আনফর্চুনেটলি দেখা গেল যে এবারে ব্রিটেন থেকে নতুন একটা স্ট্রেইন বেরিয়েছে, যে স্ট্রেইনটা খুব ভয়াবহ একটা স্ট্রেইন শুরু হয়েছে এবং সেই জন্যই আমরা একটু শঙ্কিত। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখনই অলরেডি নতুন প্রণোদনা দেওয়ার জন্য ওনাদের ফাইন্যান্স মিনিস্ট্রিকে বলা গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকার কিন্তু অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করেছে। যদিও এটা আরো ভয়াবহ হবে, কিন্তু বাংলাদেশ গত বছরের এক্সপিরিয়েন্স বা এই বছরের এক্সপিরিয়েন্স থেকে যে শিক্ষাটা পেয়ে গেছে সেখান থেকে তো আমরা আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত। স্পেশালি বলবো যে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের পপুলেশন, যে পপুলেশনের 70% 35 থেকে 40 এবং যে ভাইরাসটা এই বছরে ছিল, যে ফার্স্ট যে ভাইরাসটা কোভিড-19টা, এটা কিন্তু ওই ইয়াংদেরকে অ্যাটাক করলেও কাবু করতে পারেনি, যেটা ডিসঅ্যাডভান্টেজ আছে ইন ইউকে অর ইউএসএ অর ইউরোপ। আর সেকেন্ডলি হচ্ছে যে আমি এখন গ্রাম থেকে বলছি, আমি আশেপাশে যখন দেখি কেউ কিন্তু এখানে ওই নর্মাল লাইফে লিড করছে, কেউ আমাদের শহরের মতো এই মাস্ক পরে কিংবা চিন্তিত হয়ে নাই, এবং তারা কিন্তু তাই খেতে কাজ করছে, সবজি বেচছে, কিন্তু এরা কিন্তু এখানে এই ছোঁয়াও লাগে নাই। সেটা কিন্তু একটা অ্যাডভান্টেজ চলে আসছে ফর বাংলাদেশ। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের গ্রেটার অফ দ্য পপুলেশন যে কোনো কারণেই হোক, যত এই সূর্যের কারণে হতে পারে, ফ্রেশ খায় বলে হতে পারে, কিংবা ওরা যে নদীতে গোসল করে এটা যেন হতে পারে, তাদের বডির একটা ইমিউনিটি যেটা হয়তো ভেদ করতে পারছে কম এই ভাইরাসটা। এবং দুঃখের সাথে বলতে হয় আজকেও যেমন আমাদের পার্টিস গ্রুপের চেয়ারম্যান মারা গেলেন, করোনা ভাইরাসেই মারা গেলেন। তো এই যে বয়স্ক এবং যারা একটু আমরা এয়ার কন্ডিশনে বেশি থাকি, এটা আমাদেরকে মনে হয় বেশি অ্যাটাক করতেছে, সেই জন্য একটু নার্ভাস হয়ে আছি আমরা যারা কর্ণধার ব্যবসায়ী। কিন্তু ইয়াং পপুলেশন এবং বাইরে যে আমরা দেখি
বা হাটে বাজারে যে আমাদের সারা বাংলাদেশে গাড়ি বিক্রি হয় সেখানে যে আমরা দেখি, ওখানে কিন্তু এখনো এটার সেই যে প্রভাবটা সেটার চেয়ে বেশি আতঙ্ক। এবং আমি মনে করি যে এখন মিডিয়ার কাজ হচ্ছে যে এই আতঙ্কটা প্রথম ভাইরাসের মতো না ছড়ানো, কারণ এই আতঙ্কটা বড় কাজ করে, যেটা একদিকে যেন ভালো হয়, একদিকে মানুষ নার্ভাস হয়ে যায়, আর মানুষ নার্ভাস হলে ফাইটিং এর শক্তিটা কমে যায়। সেজন্য আমি মনে করি এবারের যে প্রস্তুতি সেটা সরকারের লেভেল থেকে হচ্ছে। আমরা যারা শিল্প বাণিজ্যে আছি, আমরা আমাদের যে হেলথ রুলস আরো অনেক স্ট্রং করে দিয়েছি এবং আমরা আমাদের ফান্ডসগুলোকে সেভাবে গুছিয়ে নিয়েছি যাতে আমরা এই ভাইরাসটা আসলেও আমরা অন্তত বেঁচে থাকতে পারবো। আর আমি মনে করি মিডিয়াদের এখন বড় রোল, তারা এখন কি করে মানুষদেরকে আতঙ্কিত না করে সেফটি রুলস ফলো করে যাতে আমরা বাঁচতে পারি করোনা ভাইরাস এবং তার এই চেঞ্জটা নিয়েও যাতে আমরা জীবনযাপন করতে পারি, সেটাই হবে আমাদের লক্ষ্য। বাট উই আর মাচ মোর প্রিপেয়ার্ড দেন দ্য ফার্স্ট ভাইরাস। জি, মাহবুব আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি, আমাদের সঙ্গেই থাকবেন। মাহবুব আলী খান সুর, আপনার কাছে যেতে চাই আমরা একটু লন্ডনের পরিস্থিতি বা ইউরোপের অবস্থাটা জানতে চাই আপনার কাছে, যে দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরে সেখানে আসলে প্রতিরোধমূলক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা দিয়ে হয়তো বাংলাদেশও একটু অনুকরণীয় হতে পারে বা সেটি অনুসরণ করা যেতে পারে। কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ আয়ন টিভির আপনাকে সহ যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। আমি ব্রিটেনের লন্ডন শহরে আছি। আপনারা জানেন যে মার্চ মাসে যখন করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন এখানে প্রচন্ড মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে এবং এখানে আক্রান্তর হার এবং মৃতের হার অন্যান্য দেশের তুলনায়, মানে চীন এবং ইতালির পরেই ছিল এই আমাদের ব্রিটেন। এরপর পরে আপনারা জানেন বোধহয় আমেরিকাতে মৃতের সংখ্যা বাড়তেছিল, কিন্তু নভেম্বরে এসে ব্রিটেনের মৃতের সংখ্যা কমতে শুরু করে আলহামদুলিল্লাহ। আর ইদানিং আপনারা জানেন যে করোনার যে নতুন যে বৈশিষ্ট্যটা আসছে, এটা বলে করোনা ভাইরাসের, ওটা ছিল আগেরটা ছিল কোভিড-19, আর এই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে B117। এই B117 এর করোনা ভাইরাসের নতুন একটা বৈশিষ্ট্য, কিন্তু এটা আগেরটা চেয়ে দ্রুত গতিতে ছড়ায় ঠিকই, কিন্তু খুব মারাত্মক আকারে না, মানে ভয়ঙ্কর না। আগের শুধু জ্বর এবং কাশির সাথে এই রোগটা ছড়াতো, নতুন এই বৈশিষ্ট্যের কারণে এখানকার যারা রোগী আছে তাদেরকে শোনা যাচ্ছে যে তাদের শরীরে বেশিরভাগ শরীর ব্যথা হচ্ছে এবং কারো টয়লেটে এই সমস্যা হচ্ছে। জি, না এই রোগের ক্ষেত্রে যদি আগেরটা বেশি শক্তিশালী না হয়ে থাকে, তাহলে যে টিকার প্রয়োগ হচ্ছে লন্ডনে এখন, ফাইজার এবং বায়োনটেকের যে টিকা দেওয়া হচ্ছে, সেটি কি কার্যকর থাকবে কিনা? সেটি কার্যকর থাকবে। এখানকার যারা স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক, উনি বলছে যে আগেরটা এই নতুন যে ভাইরাসের টিকা বের হয়েছে, এটা নতুনটার জন্য কোনো সমস্যা হবে না, কার্যকর হবে, তবে সেটা 90%। জি, মাহবুব আলী খান সুর, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমরা। ডাক্তার আমিনুল ইসলাম, আমরা যেটা শুনলাম যে করোনার নতুন যে রূপ, সেটি আসলে অনেকে আশঙ্কা করছেন যে অনেক ভয়াবহ, আবার যেটি মাহবুব আলী খান সুর বললেন যে না, আগের চেয়ে শক্তিশালী না। সেখানে আমাদের কি কতটা প্রস্তুতি আছে বা আমাদের কি করণীয়? এটা হলো যে আমরা করোনা ভাইরাস আসার পরেই যখন এটা রিপ্লাইকেট করে, মানে একটা থেকে দুইটা বংশবিস্তার যখন করে, তখনই এদের মিউটেশনটা হয়। তো এই পর্যন্ত মিউটেশন মানে পাবলিক বুঝবে এটা আপগ্রেড, যেটা আর কি সফটওয়্যার যেরকম আপগ্রেড হয়, এই ভাইরাসটাও এরকম মিউটেশন হয়। তো এই পর্যন্ত 23 বার সে মিউটেশন হয়েছে। তার মধ্যে আগে একটা 614G, আর এখন যেটা হচ্ছে এটা সবচেয়ে ভয়াবহ, এটা হলো B117। মানে এটাতে তার ইনফেক্টিভিটি মানে দ্রুত ছড়ায়। আগের ভাইরাসগুলি যেরকম ছড়াইছে তার থেকে 70 টাইমস বেশি সে ছড়াইতে পারে। আর এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আগের ভাইরাসগুলি এই যে 10 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো এফেক্ট করতো না, হঠাৎ একটা দুটা, কিন্তু এই ভাইরাসটা এই বাচ্চাদেরকেও এফেক্ট করবে। তো এই জন্য আমাদের এই সংশ্লিষ্টতা মানে বেশি, আমাদের এই বাচ্চাদেরকেও সেভ করতে হবে এবং এর যে দ্রুত গতিতে ছড়ায় সেটাকেও চেক দিতে হবে।
এই জন্য আমাদের প্রিভেনশনের দিকে মানে বেশি নজর বেশি দিতে হবে। সচেতন হতে হবে। আর ভ্যাকসিন আমরা হয়তো পাবো, কিন্তু না পাওয়া পর্যন্ত তো আমাদের প্রোটেকশনে থাকতে হবে। কারণ এই ভাইরাসটা লন্ডনে আইডেন্টিফাই হয়েছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো এতদিন তো আমাদের ফ্লাইট চলাচল করছে, তো এতদিন তো আমরা এটা খোঁজখবর নিয়ে নিই। এখন হয়তো 7 দিন কোয়ারেন্টাইনে রাখে, টেস্ট করে, কিন্তু তার আগেই তো এটা ঢুকে গেছে। এখন আমাদের আইডেন্টিফিকেশনের আমাদের প্রস্তুতি কম, আমাদের রিসোর্স কম, সেই জন্য এটা দেরিতে আইডেন্টিফাই হচ্ছে। কিন্তু এটা তো আগে সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত তো আমাদের লন্ডনের সাথে চলাচল ছিল, স্বাভাবিক ছিল। সেই জন্য এটা হয়তো ঢুকে গেছে, এটা ধরে নিয়ে আমাদের প্রোটেকশন। ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের যে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনটেন করা এবং হাত ধোয়া, এটা আরও স্ট্রিক্টলি মেনটেন করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা ভ্যাকসিন না পাই। বা আর ভাইরাস যদি ছড়িয়েই পড়ে তাহলে হাসপাতালগুলোতে যে চিকিৎসা ব্যবস্থা আগে ছিল সেখান থেকে তো অনেকটা কমিয়ে আনা হয়েছে। কোভিড-19 হাসপাতালে রূপান্তর করা হয়েছিল যেসব হাসপাতালগুলো, সেগুলো অনেকগুলোই তো এখন স্বাভাবিক করে ফেলা হয়েছে। সেগুলো তো নতুন করে আর প্রস্তুতি সেখানে নেওয়া হচ্ছে না। সেটা তো হলো ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট পারপাজে যখন দেখা গেল যে করোনার সংখ্যা আস্তে আস্তে কমতেছে, তখন কিছু কিছু হাসপাতাল গোটায়া এগুলিকে কম করা হয়েছে। কিন্তু এগুলিতে কিন্তু এখনও ব্যবস্থা আছে। যদি এদের সংখ্যা আরও বাড়তে থাকে, এখনই আইসিইউর কিছু অভাব দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আরও হাসপাতালকে ইনক্লুড করে আরও আইসিইউর বেড বাড়িয়ে এগুলিকে মোকাবেলা করতে হবে। বা প্রতিরোধের ক্ষেত্রে কি আর এর আগে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন লকডাউন বা বিভিন্ন জোনে ভাগ করে সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা করা, অথবা আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় যে টহল দিয়েছিল, সে তাদেরকে মানুষ যাতে এক জায়গায় সামাজিক দূরত্বটা অন্তত বজায় রাখে, সেক্ষেত্রে সেই পদক্ষেপগুলিকে আরও কড়াকড়ি করা প্রয়োজন আছে। এখন মাস্ক পরা কিন্তু এখনও কিন্তু জনগণ ওইভাবে মাস্কটাকে নিচ্ছে না। আপনি যদি বাজারে দেখেন কিংবা রাস্তাঘাটে দেখেন, ও খেলাতেও দেখুন কত লোক আসতেছে, মানে তারা কিন্তু মাস্ক তেমনভাবে পরতেছে না। এইখানে আমরা যদি আরও জোর দিই, আরও বেশি লোককে মাস্ক পরাইতে পারি, তাহলে এটা আমাদের প্রতিরোধ ক্ষমতা, প্রোটেকশনটা একটু বাড়াবে। আর একটা হলো যে জনগণকে তো যত পারা যায় এখন সচেতন করতে হবে, তারা যেন নিজের থেকেই মাস্কটা পরে। এখন পুলিশ দিয়া পিটায়া এভাবে তো আসলে হবে না। জনগণকে উদ্বুদ্ধ করে তারা যেন নিজের থেকে মাস্কটা পরে, সেইভাবে ব্যবস্থা নিতে হবে। ডাক্তার আমিনুল ইসলাম, আপনার কাছে আবার আসবো। শাবান মাহমুদ, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যেসব প্রস্তুতি নেওয়া দরকার বা যতটা নেওয়া হয়েছে, আপনি কি মনে করেন সেটি যথেষ্ট, নাকি আরও বেশি করে এদিকে নজর দেওয়া উচিত সরকারকে? বাংলাদেশ প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে দ্বিতীয় ঢেউ আসছে এবং শীতের যে একটা আশঙ্কা সেটি তিনি ব্যক্ত করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার ভিতর দিয়ে আমরা এতটুকু নিশ্চিত হতে পারি যে তিনি এই বিষয়টি নিয়ে খুব কনসার্নড এবং বাংলাদেশের জনগণকে এই করোনা ভাইরাস থেকে প্রোটেকশন দেওয়া থেকে শুরু করে এটার প্রিভেনশন, যেটি আমিন ভাই বললেন যে আমাদেরকে আরও মেজার্স নিতে হবে, সেই জায়গাগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ভিতর দিয়ে একটা মানে আমরা তার যে আন্তরিকতা আছে এইটার একটা প্রমাণ পাই। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন সেই জায়গায় একজন গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার জায়গা এখনও আছে। আমাদের হাসপাতালগুলো যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা এখন পর্যন্ত আমাদের চোখে সেটি কিন্তু পড়েনি। আর এই জায়গায় কিন্তু শুভঙ্করের ফাঁকি দেওয়ারও কোনো সুযোগ নেই, কারণ এটি সরাসরি জীবন মৃত্যুর প্রশ্ন। কাজেই করোনার যে প্রায় 9 মাস বা 10 মাস অতিবাহিত হচ্ছে, আমাদের যে একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ঢেউকে কিভাবে মোকাবেলা করা যায়, যেহেতু এটি নিয়ে অলরেডি একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে দ্বিতীয় ঢেউয়ের করোনার রূপটা এটা আরও আগ্রাসী, আগের থেকে আরও ভয়াবহ, নাকি আগের থেকে আরও একটু কম আগ্রাসী অথবা স্বাভাবিক। আমার মনে হয় যে আমাদের প্রস্তুতি থাকতে হবে নেগেটিভ জায়গাগুলোতেই। সেক্ষেত্রে আমাদের নিরাপত্তার প্রশ্নটা আরও জোরদার হবে। যদি ধরে নেই যে যেটি আমাদের স্বনামধন্য চিকিৎসক বলছিলেন যে তিনি যেটি জানতে পেরেছেন যে এবারের রূপটা হবে একটু ইনফেকশন ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটি খুব দ্রুত ছড়াবে এবং 10 বছর বয়স পর্যন্ত শিশুদের আগে আক্রমণ করেনি। 2-1টি ঘটনা ঘটলেও কিন্তু এটি ছিল স্বাভাবিক একটা রূপ। কিন্তু এখন দ্বিতীয় ঢেউয়ে শোনা যাচ্ছে যে শিশুরা আক্রান্ত হতে পারে। তা শিশুদের আক্রান্ত হওয়ার খবরটি খুবই উদ্বেগজনক। তো শিশুরা এ ব্যাপারে কিন্তু
তারা বলতেও পারবে না যে তাদের শারীরিক যে তারা আক্রান্ত হলে শিশুরা তাদের আচার আচরণের ভেতর দিয়ে তাৎক্ষণিক প্রকাশ করার যে বিষয়টি, সেটিও কিন্তু আমাদের কিন্তু নজরে আসবে কিন্তু আরও পরে। কাজেই এটি একটি খুবই একটা বিপজ্জনক পরিস্থিতির বা বিপজ্জনক সংবাদ। এই জায়গাগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান, প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা, সেই জায়গায় সরকারি মেশিনারিজগুলো কতটা অ্যাক্টিভ এবং সেই জায়গায় সরকারি মেশিনারিজগুলো কতটা প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে, বিশেষ করে সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়, সেই বিষয়টি আমাদের দেখার বিষয়। কারণ অলরেডি গত 10 মাসে করোনা ভাইরাসের আক্রমণের পরে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু তাদের ব্যর্থতা, তাদের গাফিলতি, তাদের অব্যবস্থাপনার খবর কিন্তু আসছে। সেই জায়গায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হয়তো তিনি মন্ত্রী হিসেবে তার যে দায়িত্ববোধ, সেই জায়গা থেকে তিনি এটিকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছেন বা এটিকে তিনি প্রত্যাখ্যান করার চেষ্টা করেছেন নিজের মানে দায়িত্বশীলতা প্রমাণের জন্য। কিন্তু কতটা সেই জায়গায় তিনি দায়িত্ববান ছিলেন তার জাজমেন্টটা কিন্তু এদেশের জনগণের কাছে, এদেশের মানুষ সেটি সার্টিফাই করবে। সেই জায়গায় খুব একটা সন্তোষজনক অবস্থানে যে স্বাস্থ্যমন্ত্রী আছেন সেটি আমি মনে করি না। কাজে স্বাস্থ্যমন্ত্রীকেও এই বিষয়ে এখন থেকেই খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং এই পরিস্থিতি দ্রুত অবনতিশীল জায়গায় গেলে আমাদের চিকিৎসা সেবার নিশ্চয়তাটা কি হবে, সেই জায়গায় সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর আমরা যারা মিডিয়া কর্মী, আমরা ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে কিন্তু পুরো জাতির কাছে পরিচিতি পেয়েছি। বিশেষ করে পুলিশ বিভাগের সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আমাদের চিকিৎসক সমাজ, সম্মানিত চিকিৎসক সমাজ এবং আমাদের মিডিয়া কর্মী। এই মাতলুব ভাই বলছিলেন যে এমন কোনো সংবাদ যাতে পরিবেশিত না হয় যে যাতে একটা আতঙ্ক সৃষ্টি হয়, এবং আতঙ্ক সৃষ্টি হলে আমরা অনেকটা ডিসহার্টেড বা ডিসঅ্যাপয়েন্টেড হলে তখন আমাদের যে ইমিউনিটি পাওয়ার, এই পাওয়ারটা একটু সঠিকভাবে কাজ নাও করতে পারে। কারণ আতঙ্ক জিনিসটা কিন্তু খুব খারাপ। আবার পাশাপাশি মাতলুব ভাইয়ের প্রতি রেসপেক্ট রেখে বলতেছি, গণমাধ্যম কর্মীদের দায়িত্বও আছে যে রিয়েল পিকচার যেটি, সেটিকে সঠিক খবরটি প্রেজেন্ট করে, প্রডিউস করে আমাদের এই সম্ভাব্য আতঙ্ক এবং আশঙ্কা থেকে আমাদের নিজেদেরকে সুরক্ষার জন্য সতর্ক করার দায়িত্ব আছে। কাজেই সতর্কটা মিডিয়া কর্মীরা কিভাবে করবে সেটি তাদের জার্নালিস্টিক অ্যাঙ্গেল থেকে তাদের বিচার বিবেচনার বিষয়। কিন্তু আতঙ্ক এড়ানোর জন্য যদি আবার মানে প্রকৃত ঘটনা আড়াল করা হয় তাহলে কিন্তু আবার এক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। শাবান মাহমুদ, আমরা একটা বিরতি নেব। দর্শক, নিটলটাটা এসটিভি সংলাপে নিচ্ছি একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটলটাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মাতলুব আহমেদ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় ধাপের করোনা যে শঙ্কা বা সেটি যাতে অর্থনীতি ঠিক থাকে সেজন্য প্রণোদনা একটি পলিসি তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি অর্থ মন্ত্রণালয়কে। সেই পলিসিটা আসলে কি ধরনের হওয়া উচিত যাতে প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত তারা উপকার পায়? আপনাকে একটু যোগ করতে চাই, যেটি হচ্ছে টিআইবি একটি গবেষণায় বলেছে যে তারা এর আগে প্রথম ধাপের যে প্রণোদনা দিয়েছে সরকার, সেখানে মালিকরা বেশি লাভবান হয়েছে, শ্রমিকরা তেমন লাভবান হয়নি। বিশেষ করে পোশাক শিল্পের ক্ষেত্রে তারা এই কথাটি বলেছে। এইবারেরটা কেমন হওয়া উচিত? প্রণোদনা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্যই দিয়েছেন। আপনি খেয়াল করে দেখবেন গ্রামে গঞ্জ সবাইকে কিছু কিছু টাকা দেওয়া হয়েছিল আইডি কার্ড ধরে। আর যে প্রণোদনা দেওয়া হচ্ছে ইকোনমিকে রান করার জন্য এবং বেসিক্যালি শ্রমিকদের জন্যই দেওয়া হয়েছে। কারণ আমরা যে প্রণোদনা পেয়েছি ওটা আমাদের ব্যবসা লাগানোর চেয়ে আমরা যে বন্ধ অবস্থায় শ্রমিকদেরকে বেতন দিতে হচ্ছে সেইখানেই টাকা দিতে হয়েছে। তো শ্রমিকদেরই ম্যাক্সিমাম বেনিফিট পেয়েছে। যারা এখন পর্যন্ত এই বেনিফিটটা সেভাবে পেতে পারে নাই তারা হলো স্মল বিজনেস, এসএমই, যারা ছোট ছোট ব্যবসা করছে, যেমন বিউটি পার্লার, কেউ যায়নি। তারপরে অনেক আছে রেস্টুরেন্ট, আগের মতো চলছে না। তো অনেকে যারা এগুলো ডাইরেক্ট হিট করছে তাদেরকে তাদের জীবিকাটা চালিয়ে রাখার জন্য যে প্রণোদনা দেওয়া হয়েছে সেখানে 20,000 কোটি, সেইখানে একটা
ক্লজ ছিল এটা ব্যাংকরাই দেবে। ব্যাংক যখন দিবে তো ব্যাংক তো তাদের যে রুলস রেগুলেশন আছে সেটা ফলো করেই দিতে হয়। এবং যারা এমএসএমই অনেকেই সেভাবে ব্যাংকের সাথে রিলেশনশিপ নাই, অনেকে আশেপাশের লোকের টাকা নিয়ে ব্যবসা করেন। তো এদিকে সাপোর্ট করা খুব টাফ সরকারের পক্ষে। তারপরেও আমি যেটা মনে করি এবারে প্রণোদনা তাদেরকে নিয়েই বেশি হবে এবং তারা যাতে আবার ব্যবসা আসতে পারে। কারণ যে কোনো দেশে এই স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস যারা আছে, মাইক্রো বিজনেস, এরাই কিন্তু 60 থেকে 70-75% কিন্তু ব্যবসা এটা ওদেরই। এমপ্লয়মেন্ট ওরাই ম্যাক্সিমাম দেয়। আমরা যারা বড় শিল্প করি আমরা হয়তো এক জায়গায় অনেক লোক ব্যবহার করি, কিন্তু দেশব্যাপী দেখলে স্মল বিজনেস আজকে যদি ইউরোপেও দেখেন বা ব্রিটেনেও দেখেন, এই দেখবেন যে ব্যবসায়ী স্মল ব্যবসায়ীরাই কিন্তু পুরো দেশকে সচল রাখে। তো সেইখানে আমাদের একটু গ্যাপ পড়ে গেছিল ইন দ্য সেন্স যে আমরা এখনো, আমি জানি না, সরকার তো ইন্স্যুরেন্স স্কিম চালু করেছেন। এখন তারা ওই ইন্স্যুরেন্স স্কিম দিয়ে ব্যাংকের কেওয়াইবি সাবমিশন করতে পারবে, যে সিকিউরিটি যেটা লাগে সেটা তারা দিতে পারবে। সেই হিসাবে তারা কিন্তু এইবারে আমার ধারণা যে প্রণোদনা আসবে তারা বেশি পাবে এবং তারাও এটা ব্যবহার করার জন্য সুযোগও পাবেন। সেজন্য তারা যদি পেয়ে যায় আমাদের কিন্তু যে আনএমপ্লয়মেন্টের যে সমস্যাটা এটা কিন্তু অনেকাংশে কমে আসবে এবং সেই দিকেই যাচ্ছে বলে আমি মনে করি। ব্যাংকিং খাতে যে জটিলতার কথা বলা হয়, যে অর্থ ছাড়ের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যায় পড়ে ব্যবসায়ীরা, যেটা এফবিসিসি এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বা সরকারের পক্ষ থেকে অনেকটা কড়াভাবে বলা হয়েছে ব্যাংকগুলোকে যে অর্থ ছাড় করার জন্য, তারপরেও কিন্তু অনেকেই সেই জটিলতায় পড়েছেন। সেখানে আসলে আপনার সুপারিশটা কি, যে ব্যাংকিংটা সহজ করার ক্ষেত্রে? ইটস ভেরি সিম্পল। আপনারা যারা ব্যাংকের সাথে বড় বিজনেস করে তারা কিন্তু ব্যাংকের সিস্টেমটা বুঝে। কারণ ব্যাংকে আপনি যাকে তাকে টাকা দিতে পারে না। ব্যাংকে ইনশিওর করতে হয় যাকে টাকা দিব সে টাকাটা তার ব্যাংকে ফেরত আসবে। তো টাকাটা তো ব্যাংকের না, টাকাটা হলো জনগণের টাকা। দে হ্যাভ টু রিটার্ন ইট ব্যাক। তো ব্যাংকের দায়িত্ব হচ্ছে তাকে দিব যে ফেরত দিতে পারবে। আর ব্যাংক যদি, যারা এমএসএমই আছেন তাদের যদি কোনো সিকিউরিটি না পায়, তাদের যদি কোনো ওয়্যারঅ্যাবাউটস না জানে, তো দিবে কি করে? সেই জন্য আমিও এফবিসিসির মাধ্যমে বলেছিলাম যে তাদের জন্য ইন্স্যুরেন্স স্কিম করা উচিত ইমিডিয়েটলি। যেভাবে আমরা 78-79-এ এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি স্কিম আমরা তৈরি করেছিলাম ইসিজিসি সাধারণ বীমাকে সামনে রেখে, সেটার আদলে আমরা রিকোয়েস্ট করেছিলাম এবং শুনেছি এটা হয়েছে একটা ইন্স্যুরেন্স এবং ইমপ্লিমেন্টেশনও নাকি শুরু হয়েছে। এখন এটা আপনাদের উচিত হবে এটাকে বের করা, মিডিয়াকে এটা বলা উচিত, মিডিয়ার মাধ্যমে ওদের জন্য কিভাবে ইজিলি লোনটা পাবে এইটার নিউজটা আপনাদেরকে দিতে হবে। এবং আমরা যারা আছি আমরা তো এখন ব্যাক এন্ড অফ আওয়ার বিজনেস লাইফ লাস্টের দিকে আসছি, এই জন্য আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি এবং আমরা এক্সপেক্ট করি যে যারা এখন কর্ণধার আছেন বোথ ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইন দি ট্রেড লিডারশিপ, তারাও যদি ফলো করে। আমরা সবসময় মনে করি মিডিয়ার রোল হলো সবচেয়ে বড়। একটা দেশের মিডিয়ার রোলটা বিরাট জিনিস এবং সেই রোলটা মিডিয়াদেরকে একটু দায়িত্ব নিয়েই করতে হবে। এবং অফকোর্স মিডিয়া মাস্ট পোর্ট্রে দ্য রিয়েল পিকচার। কিন্তু অনেক সময় আমি দেখেছি, কারণ আমি অনেকদিন তো এই দেশে ব্যবসা করছি, সেই দেশের ইন্ডিপেন্ডেন্স থেকে আমি বিদেশে না গিয়ে দেশেই রয়ে গেছি, বিদেশে পড়াশোনা করেও কিন্তু দেশে চলে আসছি বিকজ আই ওয়ান্টেড টু গ্রো উইথ দি কান্ট্রি। আজকে আমি কিন্তু অনেক হ্যাপি কান্ট্রি গ্রোথ দেখে, বাট উই কুড হ্যাভ ডান মাচ মোর। বাট তারপরেও বলছি যে মিডিয়ারা অনেক সময় নিউজ স্কুপের জন্য ওনারা অনেক সময় বলেই ফেলেন ধামাধাম করে অনেক কিছু। তো তাদের বলছি যে তারা অবশ্যই তারা ফ্যাক্টস বলবে, কিন্তু তারা এমন করে বলবে যাতে আতঙ্কটা না আসে। এটাই হচ্ছে আমার কথা, আর কিচ্ছু না। জি, মাসুদ আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। মাহবুব আলী খান সুর, আমরা লন্ডনের পরিস্থিতি জানছিলাম আপনার কাছ থেকে। সেখানে অনেক প্রবাসী যারা প্রথম ধাপের করোনায় আক্রান্ত হয়েছেন এবং অনেকেই আমাদের মাঝ থেকে হারিয়ে চলে গেছেন। এবারের করোনার ক্ষেত্রে প্রবাসীদের কর্মসংস্থান যেমন চ্যালেঞ্জের মুখে পড়বে, তেমনি তাদের আসলে জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে বা তাদের যোগাযোগের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়, মানে প্রবাসীরা আসলে কি ধরনের সমস্যায় পড়তে পারে বা তাদের থেকে করণীয় কি আছে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন এখানে প্রবাসীরা
অনেক প্রবাসী এই লন্ডনকে বলা হয়, মূলত ইস্ট লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা। দ্বিতীয় বাংলা আপনি জানেন পশ্চিম বাংলা, আর ইস্ট লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা। অনেক বাংলাদেশি এখানে বাস করে, এবং ব্রিটেনের অন্যান্য শহরেও যেমন বার্মিংহাম, ওল্ডহামেও অনেক বাংলাদেশি বাস করে। এখানে করোনা প্রথম ধাক্কাতে অনেক বাংলাদেশি মারা গেছে। এই মানে মতের ভিন্নতা আছে, কেউ বলতেছে 100, মানে সঠিক সংখ্যাটা জানা যায় না, তবে 100 বেশিও মারা গেছে। আক্রান্তের সংখ্যা অনেক। আর দ্বিতীয় ধাক্কায় এই গত নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এতেও অনেক প্রবাসী মারা যাচ্ছে। কিন্তু যারা এখানে স্থায়ীভাবে আছে তারা আলহামদুলিল্লাহ, সরকার যে প্রণোদনা দিচ্ছে, এখানে ব্রিটেনের ভাষায় বলা হয় ফার্লো। ফার্লো স্কিমের কারণে যারা ব্যবসায়ী আছে তারা লোন পাচ্ছে, এবং তারা ব্যবসা চালানোর জন্য এই পরামর্শ পাচ্ছে, ফ্রি পরামর্শ পাচ্ছে। এবং যারা ব্যবসা না, যারা চাকরি করতেছে তারা বাসায় বসেই তারা ঘর ভাড়া পাচ্ছে, তারপরে এই স্যালারির একটা অংশ পাচ্ছে, যারা এখানে স্থায়ীভাবে আছে। কিন্তু অনেকে আছে যারা আনডকুমেন্টেড, যাদের কাজের অধিকার নেই, তারা অনেক মানবতা জীবনযাপন করতেছে। তাদের দিকে বাংলাদেশ হাই কমিশনের নজর রাখা দরকার বলে আমি মনে করি, যেহেতু তারা আনডকুমেন্টেড, তারা কাজ করতে পারতেছে না। আর সামগ্রিকভাবে ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা খুব নাজুক অবস্থায় আছে। করোনা যখন এই শুরু হয় মার্চ মাসে, তারপর থেকেই মানে এপ্রিল মাস থেকেই অনেক এই সুপার স্টোর, তারপরে চেইন স্টোর অনেক বন্ধ হয়ে যাচ্ছে। এই সংখ্যাটা বেশি প্রকট আকার ধারণ করছে গত নভেম্বর মাসে। জি, মাহবুল খান সুর, আপনার কাছে আবার আসবো আমি। আমাদের সঙ্গেই থাকবেন অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম। যেটি আমরা আলোচনা করছিলাম যে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রথম দিকের চিকিৎসা ব্যবস্থার কথা শাবান মাহমুদ একটু বললেন, যে সেখানে সন্তোষজনক ছিল না চিকিৎসার পাওয়ার যে মানুষের অধিকার। বিশেষ করে ডাক্তাররা অনেকেই চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করেছেন প্রথম দিকে, কারণ তাদের সুরক্ষা সামগ্রী ছিল না। এখন তো আর সেইগুলোর কোনো সংকট নাই। তাহলে পরিস্থিতি কি স্বাভাবিক থাকবে, নাকি মানুষকে আবার সেই ভোগান্তিতে পড়তে হতে পারে? এটা আসলে আপনি যদি ডাক্তারদের চিকিৎসা সার্ভিসটা চিন্তা করেন, সার্ভিসটা কিন্তু ডাক্তাররা একা দেয় না। ডাক্তার, সিস্টার, ওয়ার্ড বয়, সুইপার, এটা একটা টিম ওয়ার্ক। ফ্রন্ট লাইনে থাকে ডাক্তাররা। আপনি যদি দেখেন এই 8-9 মাসের হিসাব নেন, অলমোস্ট সরকারি, বেসরকারি এবং প্রাইভেট প্র্যাকটিশনার মিলে প্রায় 150 জন ডাক্তার কিন্তু ইনক্লুডিং প্রফেসর মারা গেছে। এবং এই যে মতলব সাহেব উনি যে বললেন যে বাংলাদেশের সবার জন্যই প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, এটা কিন্তু মেডিকেল সেক্টরের জন্য করা হয়েছে। কিন্তু আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে কয়জন ডাক্তার এই প্রণোদনা পাইছে, অনেকেই পান নাই। এবং শুরুতে কিন্তু তাদের হোটেলে রাখার ব্যবস্থা ছিল, সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এখন তাদের বাসায় থেকে ডিউটি করতে হয়। তাহলে করোনাতে ডিউটি করে আবার যখন বাসায় যায়, তখন তার বাবা মা, ছেলে মেয়ে, ওয়াইফ কিংবা হাজব্যান্ড, তারাও ভালনারেবল থাকে। তাহলে এতগুলি বাধা বিপত্তি অতিক্রম করে আপনি হাউ ক্যান ইউ এক্সপেক্ট 100% সার্ভিস? এই সার্ভিসটা এনশিওর করতে হলে তা আমাদের ফ্রন্টলাইন চিকিৎসক যারা আছে তাদেরকে এই সুবিধাগুলি এনশিওর করতে হবে। তখন তারা, আপনার ফ্রান্সে দেখেন, যারা এই করোনার চিকিৎসা করছে বিদেশি অভিবাসী, তাদেরকে সিটিজেনশিপ দিয়ে দিছে। তাহলে এটা একটা পুরস্কার। মানুষ যখন ইনসেন্টিভ পায় তখন তার কাজের আগ্রহটা বাড়ে। কিন্তু আমাদের দেশে তো আমরা এগুলি দেখতেছি না। ডাক্তারকে ইনসেন্টিভ দিতে হবে, সিস্টারকে দিতে হবে, ইভেন ওয়ার্ড বয়, সুইপারকেও দিতে হবে। তাদের প্রাপ্যটা যদি সঠিকভাবে সরকার এনশিওর করে, তখন তাদের কাছ থেকে সার্ভিস পাওয়া যাবে। আরেকটা কথা হলো যে আমাদের লজিস্টিক সাপোর্টের মধ্যেও কিন্তু অনেক সময় আছে। অনেক দেখবেন যে পিসিআর মেশিন কিনছে, চলে না। তারপরে অনেক ল্যাবরেটরি বন্ধ হয়ে গেছে, কি মেশিন আছে, টেকনিশিয়ান নাই। অনেক ল্যাবরেটরি বন্ধ হয়ে গেছে, সুপারভাইজার নাই, মানে যিনি রিপোর্ট করবে কিংবা যিনি রিপোর্টটা দেখবে তার নাই। আবার ওই মাইক্রোবায়োলজিতে, মানে এই পিসিআর ল্যাবে যারা কাজ করছে, তারাও কিন্তু অনেকে এফেক্টেড হয়ে যাচ্ছে। একজন এফেক্ট হয়ে যদি রেস্টে যায়, রিপ্লেসমেন্ট নাই। তাহলে আমরা 8 মাসের যে অভিজ্ঞতাগুলি, যে নেগেটিভ অভিজ্ঞতাগুলি আমরা অর্জন করছি, আমরা সেকেন্ড ডে মোকাবেলা করার জন্যে সেই নেগেটিভ সেক্টরগুলি আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আমরা মেডিকেল সেক্টরকে প্রস্তুত করতে পারবো এবং সেকেন্ড ডেটা তারা প্রপারলি মোকাবেলা করতে পারবে। আদারওয়াইজ কিন্তু এই আগের চিত্র আবার আমরা দেখতে পাবো, যে সেটিরই পুনরাবৃত্তি হবে। আমিনুল ইসলাম, আপনার কাছে আবার আমি শাবান মাহমুদ, যেটি
ডাক্তার আমিনুল ইসলাম বললেন যে প্রথমটার পুনরাবৃত্তি যেন আমরা আর না দেখি বা সেই ধরনের ভোগান্তি তৈরি না হয়, কিন্তু যেটি শঙ্কা প্রকাশ করলেন যে ডাক্তাররা যে প্রথম থেকে যে অসুবিধার মধ্যে ছিলেন বা যে অবস্থায় প্রতিকূল অবস্থায় তারা চিকিৎসা সেবা দিয়েছেন তাদেরকে পুরস্কৃত করার একটি ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি বাস্তবায়ন নিয়ে তিনি একটি শঙ্কা প্রকাশ করলেন। এই যে সার্বিক ব্যবস্থাপনায় যে ঘাটতি বা দুর্বলতা থাকে যার জন্য মানুষকে ভোগান্তি পোহাতে হয়, সেটা অভিজ্ঞতা থেকে আমরা সেই ঘাটতি পারাতে পারছি কিনা বা সেখান থেকে উত্তরণ করতে পারছি কিনা, না পারলে সে আসলে দেখেন, করণীয়। বাংলাদেশ প্রেক্ষাপটে সরকারের উন্নত রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানকে যদি আমরা অর্থনৈতিক বিবেচনায় ঠিক একইভাবে মনে করি যে প্রণোদনার ক্ষেত্রে, সুযোগ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে, তাহলে সরকারের সীমাবদ্ধতার বিষয়টিও কিন্তু চলে আসে। কারণ বাংলাদেশ অবশ্যই অর্থনৈতিক সূচকে অনেক প্রত্যাশিত জায়গায় এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও এই সরকারের কিন্তু এই বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা সেই তুলনায় যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে সামাল দিয়ে দেশটি ক্রমাগত যে এগিয়ে যাচ্ছে, এটি একটি ভালো দিক, ইতিবাচক একটা বিষয়। কিন্তু পাশাপাশি এটিও তো সত্য যে উন্নত রাষ্ট্রের সঙ্গে যদি তাল মিলিয়ে বাংলাদেশের সরকারকে একই ধরনের প্রণোদনা, একই ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয় আসে, তাহলে সেটি অনেক ক্ষেত্রেই একটু কষ্টসাধ্য হয়। তবে বর্তমান সরকারের আন্তরিকতার কিন্তু কোনো ঘাটতি ছিল না। চিকিৎসক সমাজের প্রতি প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন সেটি কিন্তু শুরুতে পালিত হয়েছে এবং সেটি যথাযথভাবেই প্রয়োগ করা হয়েছে। কিন্তু নিশ্চয়ই আমি আমিন ভাইয়ের সঙ্গে দ্বিমত করছি না। গণমাধ্যমে যখন আসলো যে চিকিৎসক সমাজের জন্য যে হোটেল বরাদ্দ করা হয়েছিল, সেই হোটেল বিল এবং তাদের যে খাওয়ার বিল সব কিছু মিলে যখন একটি অবিশ্বাসযোগ্য ব্যয় সরকারের কাছে উপস্থাপিত করা হলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে, তখন এই জায়গায় আমাদের জানা মতে যে উদ্যোগটা কিছুটা হলেও মানে স্লোলি আগাতে থাকে এবং এটি প্রশ্নবিদ্ধ হয়। তা প্রশ্নবিদ্ধ না হলে হয়তো তার একটা সঠিক বাস্তবায়ন হতো আমরা বিশ্বাস করি। আর চিকিৎসক সমাজের কিন্তু অবশ্যই তাদেরকে ইনসেনটিভ দেওয়ার প্রশ্ন আসে যখন তারা দুর্যোগকালীন সময়ে সঠিকভাবে দায়িত্ব পালন করে। কিন্তু চিকিৎসক যারা হবেন তাদের কিন্তু এটি নৈতিক দায়িত্ব, পেশাগত দায়িত্ব, পবিত্র দায়িত্ব যে জনগণের সেবা করবে। যত বড় দুর্যোগ হোক তারা সেই যারা সংকটকালীন মুহূর্ত পার করছে যে সকল মানুষ বা রোগী, তাদের পাশে থাকবে। সেই জায়গায় চিকিৎসক সমাজ কিন্তু ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে কাজ করেছে। যারা করেনি তারা জীবনের ভয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে গেছে। কিন্তু দেশপ্রেমিক চিকিৎসক সমাজকে তখন আমি মনে করি যে যোদ্ধাদের সাথেও কম্পেয়ার করা যেতে পারে। সেই যোদ্ধাদের অবশ্যই পুরস্কৃত করা উচিত। এই জায়গায় সরকারকে আমি মনে করি যে আমি আমিন ভাইয়ের সঙ্গে একমত যে সরকারকে গুরুত্ব দেওয়া উচিত। একইভাবে কিন্তু গণমাধ্যম কর্মীরাও কিন্তু দায়িত্ব পালন করেছে জীবনের ঝুঁকি নিয়ে, এবং সেই জায়গায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমাদের প্রণোদনা দেওয়ার সুযোগ নেই, মালিকদের প্রণোদনা দিতে পারে, গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের, কারণ প্রণোদনা হচ্ছে একটি ঋণ শর্তের ভেতর দিয়ে প্রণোদনা দেওয়া হয়। অসহায় অসচ্ছল সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে যে সহায়তা করা হয় সেটিকে বলা হয় আর্থিক সহায়তা। আমি বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত মহাসচিব, সারা বাংলাদেশের সাংবাদিক সমাজের নেতৃত্বে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন আমি আমার সংগঠনের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা চেয়েছিলাম, আমরা যেটি চেয়েছি তার থেকে তিনি 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, এবং আমরা তাৎক্ষণিক সময়কে পার করার জন্য বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী এই শীতকালীন সময়ে এই দ্বিতীয় ওয়েভের কথা মাথায় রেখে তিনি আমাদেরকে এই সময়ের জন্য একটা বরাদ্দ অ্যাডভান্স দিয়ে রেখেছেন। আমি আমার পেশাগত জায়গা থেকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, এবং আমি আমার পেশায় মাননীয় প্রধানমন্ত্রী যেটি করেছেন সেই জায়গায় আমি পুরোপুরি সন্তুষ্ট। এখন পুলিশ বিভাগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন সেটি পুলিশ বিভাগের প্রধান বলতে পারবেন, কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে জানি যে সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী খুবই কনসেন্ট্রেশন দিয়েছেন। এখন প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক। আমি বলবো যে এই জায়গাটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর একার দায়িত্ব না, এই জায়গায় পুরো সমাজকে মানবিক হতে হবে। মাতলুব ভাইরা তারা ব্যবসায়ী কমিউনিটির নেতৃত্বে আছেন, ব্যবসায়ী কমিউনিটিকেও এগিয়ে আসতে হবে এই আর্থিক সহায়তার প্রবণতা নিয়ে। যারা এখন দুর্যোগকালীন সময় পার করবে তাদের পাশে দাঁড়াতে, সেটি তারা সাধ্যমতো করেছেন। আমি তো মনে করি যে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেন তাদেরকে ওই জায়গা থেকে এখন সরে আসতে হবে। তাদেরকেও মানবিক আচরণ বা মানবিক গুণাবলী প্রমাণ করতে হবে। শুধুমাত্র সরকার প্রধান বা
সরকারি দল, ক্ষমতাসীন দলের উপর দোষ চাপিয়ে কেউ যদি তার মানবিক দায়িত্ব এটিকে অনুপস্থিত রাখতে চায়, সেটিও প্রশ্নের জন্ম দেয়। যেসব দেশের উদাহরণ আমরা দিচ্ছি সেই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের মানবিক বিষয়টি সবচেয়ে বেশি মানে অগ্রাধিকার ভিত্তিতে দিয়েছে। সকল মানে ক্রস সেকশন অফ কমিউনিটি তারা দেওয়ার চেষ্টা করেছে। পার্শ্ববর্তী ভারতের দিকেও যদি তাকান, আপনি দেখবেন যে সেখানকার কিন্তু ব্যবসায়ী কমিউনিটি থেকে শুরু করে যারা ধনাঢ্য ব্যক্তিত্ব, তারা কিন্তু ওই সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় মানে কাজ করেছে। এবং অন্যান্য রাষ্ট্রগুলোতেও একই চিত্র আমরা দেখেছি। শুধু বাংলাদেশে এই জায়গাগুলোতে আমরা কিছুটা ঘাটতি দেখেছি করোনাকালীন সময়ে, কিন্তু অতীতে খরা, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে সকলকে মানে দলমত নির্বিশেষে সামাজিক সাংস্কৃতিক সংগঠন এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে মোকাবেলা করেছে, এবার আমরা করোনাকালীন সময়ে ক্ষমতাসীন দলকে অনেক আন্তরিক দেখেছি, সর্বোচ্চ চেষ্টা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা সেই অবস্থাটা দেখিনি এবং না দেখে আমরা হতাশ হয়েছি। এটি নিয়ে বিতর্ক কেউ করতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে তাদের সেই ধরনের মানে তাৎপর্যপূর্ণ ভূমিকা আমাদের চোখে পড়েনি। শাবানা মাহমুদ, আমরা আর একটা বিরতি নেব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মাতলুব আহমেদ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, করোনার নতুন রূপ, আমাদের প্রস্তুতি কতটা, এখানে আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষা বা অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য শুধু তো সরকারের পক্ষ থেকে প্রণোদনা দিলেই তো হবে না, স্বাভাবিক কার্যক্রমকে স্বাভাবিক রাখার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত সেগুলোর এই সংকটময় মুহূর্তে আসলে বিশেষ কি কোনো বিষয়ের উপর জোর দেওয়া উচিত, আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি যে আসলে কিন্তু এই কোভিড-19 ভাইরাসটা বুঝতে আবার স্ট্রেন এসে গিয়ে আমাদের একটু কনসেন্ট্রেশনটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। কারণ এইটার যে আবার কি রূপ, এটা এখন কোথায় কাকে ধরছে কাকে ধরছে না, এইটা বুঝতে গেলেও তো আবার একটু টাইম লাগে। এবং বাংলাদেশে এত মানুষ আর আমরা এত কাছাকাছি থাকি, কনসেন্ট্রেটেড হিউম্যান বিং। কানাডায় আছে একজন থেকে 2 মাইল দূরে থাকে, আমি দেখি আমার এই গ্রামের বাসায় দেখি কাছে পুরা গ্রাম। তো এইখানে কত যে লোক থাকে আল্লাহ জানে। তো সেই জন্য আমি বলছি যে এখানে এত কাছাকাছি মানুষ থাকে যে এইসব হিউম্যান ট্রান্সমিটেড ডিজিজগুলো আমাদের জন্য খুবই ডেঞ্জারাস। আর সেই জন্য আমি মনে করি যে এখন ব্যাংকের যে আর্থিক খাতটা আছে, এই আর্থিক খাতটা কিন্তু কনসেন্ট্রেট করতে হবে। যেমন দুটো জিনিস আমাদের শিখিয়েছে কোভিড-19, একটা হলো ডোমেস্টিক বিজনেস। আমরা যে এক্সপোর্ট করি, ঠিক আছে, এক্সপোর্ট তো করতেই হবে, ডলার তো লাগবেই, কিন্তু এক্সপোর্ট বিজনেস যাখানে এক্সপোর্ট করবো তারাই তখন বিপদে। তারা আমার কাপড় কিনবে না জীবন বাঁচাবে, তারপরেও তারা কিনতে হচ্ছে এবং আমরা নতুন নতুন জায়গায় যাচ্ছি। কিন্তু খাদ্য, এখন যেমন কন্টেনার সমস্যা, মাল আসতে পারে না, যেতে পারছে না, কন্টেনার ক্রাইসিস হয়ে গেছে ওয়ার্ল্ডে, কারণ ট্রান্সপোর্টেশন রিজার্ভ হয়ে গেছে। এখন আমরা ডোমেস্টিক ব্যবসাটা আমাদের করতে হবে, এবং তার মধ্যে সবচেয়ে বড় ব্যবসা হলো অ্যাগ্রি। এবং আমরা খুবই লাকি, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন অনেকদিন আগে থেকে ক্লিয়ার ছিল যে আমরা সেলফ সাফিসিয়েন্ট ফুড থাকবো। সেই হিসাবে কিন্তু আমাদের এখানে নিজস্ব, আমরা এখন মাছে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছি, আমাদের ধানে হয়ে যাচ্ছে, চালে হয়ে যাচ্ছে, অনেক জায়গাতে আমরা হয়ে যাচ্ছি। তো সেই জন্য আমি মনে করি যে এখন আর্থিক খাতটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এবং স্মল ইন্ডাস্ট্রিজ ইন এগ্রিকালচার বেসিস, যারা ফুড প্রসেসিং করবে, যারা ফার্মিং করবে, আর চাকরি না করে মানুষকে ছোট ছোট ব্যবসায়ী বানাইতে হবে, তখনই কিন্তু আমাদের দেশটা আগায় যাবে। সো আর্থিক খাতের নতুন যে ভিশনটা হবে, যে আমরা যারা বড় বড় ব্যবসা করি, আমরা তো যতটুকু লাগে আমরা নিব, পাবো, যদি দেশের ব্যাংক না দিতে পারে বিদেশি ব্যাংক থেকে নিতে পারবো। কিন্তু যাদের বেশি দরকার, যে ফার্মিং সাইডে, যাদেরকে যে ফার্ম ইন্স্যুরেন্স বহুদিন পর একটা পাওয়া গেছে, এই ফার্মিং ইন্স্যুরেন্স জন্য বিরাট সমস্যা। আমার সুগার মিলে যখন আখ হতো, সেই আখের ওখানে দেখা যেত যে ওরা আখ লাগাইছে, ওই একটা লাল পোকা মতো কি জানি খেয়ে ফেলে সব, আর শেষ। ওই লোকটা করবে কি, ও তো আমার কাছে ঋণ নিয়ে নিয়েছে সুগার মিল থেকে। তো এই যে জিনিসগুলো, এদিকে ফার্মারদের প্রোটেকশন করা, তাদের গুডস গুলো নিয়ে আসা। আমরা টমেটো সিজন দেখবেন যে 2 টাকা 1 টাকার টমেটো বেচলে ওরা বলে আমার লাভই হয় না, যার মাটিতে পচে যায়। এইখান থেকে বের করে নিয়ে আসতে হবে।
আমরা যখন এগ্রিকালচারের উপরে আরো ইনভেস্টমেন্ট দেব এবং তাদেরকে মেকানাইজ করার চেষ্টা করব, তাদের প্রোডাকশনকে আমরা ইউজ করতে পারবো, আমরা দেশেও খাবো, বিদেশেও রপ্তানি করতে পারবো। সো আমার কাছে মনে হয় আর্থিক খাতে শৃঙ্খলা আগের তুলনায় অনেক বেশি, কারণ সরকার এটা দিয়ে খুব নজরদারি রাখছেন। যদি আর্থিক খাতের উপরে সরকারের ভরসা নাই থাকতো, তাহলে এত প্রণোদনা আর্থিক খাতকে দিত না যে তোমরা এটা ডিসবার্স করো, তাহলে সরকার কোনো মন্ত্রণালয়কে বলতো। সেটা না বলে আর্থিক খাতকে দিয়েছে। তাই মনে করি আর্থিক খাতের এখন উচিত কোভিড-19 যে শিক্ষা দিয়েছে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি আর সেলফ এমপ্লয়মেন্টকে সাপোর্ট করে। এটা করলেই আমার মনে হয় আগামীতে আমাদের দেশ আরো সুন্দরভাবে গড়তে পারবে। জি, মাহবুব আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি, আমার সঙ্গেই থাকবেন। মাহবুব আলী খান সুর, জি। আমরা প্রবাসীদের একটি বড় অংশ ইউরোপ আমেরিকাতে থাকেন, যারা যেখানে করোনা প্রবণ এলাকা বা করোনা প্রবণ দেশ যেটি সবচেয়ে বেশি এখন যাদের বর্ডারগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠান, আমাদের একটি আয়ের একটি প্রধান উৎস হচ্ছে রেমিটেন্স। সেই রেমিটেন্স কি ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা দ্বিতীয় ঢেউয়ে, বা তাদের প্রবাসীদের কর্মসংস্থান টিকিয়ে রাখার জন্য সেখানকার আমাদের যারা দূতাবাস আছে বা কর্মকর্তা আছেন সরকারের পক্ষ থেকে কিছু করণীয় আছে কিনা? আপনারা জানেন যে করোনা ধাক্কার পরে গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত 3 মাসে ব্রিটেনে প্রায় 3,70,000 মানুষ চাকরি হারিয়েছে। বেকার হয়েছে এখানকার ব্রিটেনের প্রায় 8,19,000 মানুষ। এবং বন্ধ হয়ে গেছে অনেক সুপার স্টোর, অনেক চেন স্টোর, অনেক হোটেল বন্ধ হয়ে গেছে। এই কারণে এই ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। আমি ব্রিটেনের পরিস্থিতি বলতেছি এবং সাথে ইউরোপে, যেহেতু আমি এই এরিয়াতে থাকি। প্রবাসী বলতে আপনি কোশ্চেনটা প্রবাসী করছেন, কিন্তু প্রবাসী আমি সামগ্রিক অন্যান্য দেশের বিষয় ততটা জানি না। আর ব্রিটেনের ক্ষেত্রে বলা যায় যে যারা রেমিটেন্স পাঠাতো তারা রেমিটেন্সের পাঠানো কমিয়ে দিয়েছে। এই কারণে এখান থেকে আমি যেটা বাংলাদেশের পত্রিকায় রিপোর্ট দেখলাম, এখান থেকে কিছু রেমিটেন্স পাঠানো কমে গেছে, কিন্তু সামগ্রিক রেমিটেন্স বাড়ছে। আমার যেটা ধারণা যে যারাই প্রবাসে থাকে তারাই অর্থনৈতিকভাবে একটু সচ্ছল থাকে। বাংলাদেশের করোনার কারণে অনেকেই জব হারিয়েছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য বাংলাদেশের আত্মীয় স্বজনদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রবাসীরা বেশি পরিমাণে রেমিটেন্স পাঠিয়েছে। এই কারণে রেমিটেন্সের পরিমাণটা বাড়ছে, কিন্তু এটা কতদিন বাড়বে এবং কতদিন তারা চালাতে পারবে এটা আমার সন্দিহান। আর এই বাংলাদেশ সরকার, আমি যেটা মনে করি যে রেমিটেন্স পাঠানো যে একটা 2% যে একটা ঘোষণা করছে যে রেমিটেন্সের সাথে 2% অ্যাড করে দিবে যে গ্রহীতা, এই সংখ্যাটা যদি একটু বাড়ায়, অথবা যে পাঠানোর ক্ষেত্রে যে একটা ফি দিতে হয়, এই ফিটা যদি বাংলাদেশ সরকার তুলে দেওয়ার ব্যবস্থা করে অথবা কোনো সাবসিডি দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি প্রবাসীরা আরো বেশি রেমিটেন্স পাঠাতে পারবে। মাহবুব আলী খান সুর, আপনার কাছে আবার আসবো আমি। ডাক্তার আমিনুল ইসলাম, যেটি আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে আইসোলেশন, কোয়ারেন্টাইন অথবা যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিধিনিষেধ, প্রথম দিকে যে সচেতনতা তৈরি হয়েছিল সাধারণ মানুষের ক্ষেত্রে, সেটি এখন ওইভাবে দেখা যায় না। বিশেষ করে ঢাকার বাইরে, শহরের বাইরেরগুলোতে একেবারেই দেখা যায় না, যেটি মাতলুব আহমেদ প্রথম দিকে উল্লেখ করেছেন যে গ্রাম অঞ্চলে মানুষ ওইভাবে কিছু মনেই করছে না। এই যে মনে না করা, সেটি কি আসলে মানুষের বিপদ আরও বেশি ডেকে আনতে পারে কিনা? আর ওই প্রথম অবস্থায় যে সচেতনতা অবলম্বন করা হয়েছিল সেটির উপরে আরও বেশি জোর দেওয়া উচিত কিনা? আমাদের একটা জিনিস দেখা উচিত যে গ্রামের মানুষের কথা যদি আমরা চিন্তা করি, তাদের কিন্তু রেজিস্ট্যান্স বেশি, তারা কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক বেশি করে এবং তারা বেশিক্ষণ রোদের মধ্যে থাকে, তাদের ভিটামিন ডিও বেশি। এবং আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে দেখছি যে মসজিদে আমি শুধু মাস্ক পরে গেছি শুক্রবারে, কারো কোনো মাস্ক নেই। আমি জিজ্ঞাসা করলাম, বলে যে আমাদের এখানে তো একজনও করানো হয় না, আমরা কেন মাস্ক পরবো? তো এই ধরনের তাদের একটা, কিন্তু মাস্ক না পরলে মানে যাদের ইনফেক্টেড হওয়ার কথা, বয়স্ক মানুষ কিংবা কোমরবিডিটি আছে, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তারা কিন্তু এই ওদের সংস্পর্শে এসে তারা কিন্তু অ্যাসিমটোমেটিক, তাদের মধ্যেও ইনফেকশন আছে, অ্যাসিমটোমেটিক। তাদের কাছ থেকে আবার এই যে ভালনারেবল লোক যারা, তারা ইনফেক্টেড হচ্ছে, তারা কিন্তু ঠিকই হাসপাতালে ভর্তি হচ্ছে, অক্সিজেন লাগছে, আইসিইউ যাচ্ছে এবং অনেকে মারাও যাচ্ছে। তো সেই কারণে আমাদের সবার সেফটিটা দরকার।
সবার সেফটি রাখতে গেলে যারা এখন মানে কনভিন্স না তাদেরকেও আমাদের কনভিন্স করে মাস্ক পরাতে হবে, মানে তাদের ভালোর জন্য, বিশেষ করে যারা ভালনারেবল লোক তাদের সেফটির জন্য। আরেকটা হলো নতুন ভাইরাসটা যখন আসবে তারা যেহেতু বাচ্চাদেরও ইনফেক্ট করার ক্ষমতা রাখে, বাচ্চাদের কন্ট্রোল করা কিন্তু অনেক মুশকিল। আপনি হয়তো অনেক বুঝি, আমরা হয়তো প্রোটেকশনে থাকলাম, বাচ্চাকে তো আপনি আইসোলেট করতে পারবেন না, তারা দৌড়াদৌড়ি করবে, এখানে যাবে ওইখানে যাবে, মাস্ক খুলে ফেলাই দিবে, অনেক ধরনের সমস্যা আছে বাচ্চা কন্ট্রোল করা। তো সেই জন্য আমাদের এখন এমনভাবে প্রোটেকশন নিতে হবে সো দ্যাট এটা ছড়াইবারই সুযোগ কম পায়। তো সেটা করতে গেলে আমার মাস্ক পরতে হবে, যে সুস্থ তারও মাস্ক পরতে হবে, যে অ্যাসিমটোমেটিক তারও মাস্ক পরতে হবে। তাহলে মাস্কটা আমার ম্যান্ডেটরি করে দিতে হবে যে ঘরে থাকো ভালো, ঘরতে বের হলেই তুমি মাস্ক পরো, নাহলে একটা ফাইনের ব্যবস্থা করতে হবে যাতে ভয়ে তারা মাস্ক পরে, তাহলে আমাদের সুরক্ষাটা একটু বাড়বে। এখন একবার এফেক্টেড হয়ে গেলে তখন চিকিৎসা তো ব্যয়বহুল, কঠিন, সুযোগ সুবিধা সব কিছু যোগান থাকলে পরে চিকিৎসাটা হয়। বাংলাদেশে তো আসলে একটি অভিনব এই সংকটটা সবসময় আছে যে চিকিৎসা সামগ্রী যেটি একবার যদি আসে, যেটি করোনার চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়, সেটির দাম অনেক বেড়ে যায়, এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। বেসরকারি হাসপাতালগুলো আমরা যেটাই বলি না এখন, আপনি নিজেও চিকিৎসক, রোগীদের সেবা দিয়ে থাকেন, সেখানে লাগামহীন বিল আসে, সাধারণ মানুষ তো সেই চিকিৎসা সেবা পায় না সেখানে গিয়ে। সেই জায়গা থেকে উত্তরণের উপায় কি? না, এখানে ব্যয়বহুল এই কারণে যে যে রোগীগুলি খারাপের দিকে যায় তারা প্রথমে তো ওয়ার্ডে ভর্তি হয়, তারপরে তারা এইচডিইউতে যায়, অক্সিজেন বেশি লাগে, অক্সিজেনের একটা খরচ আছে, এবং তখন সব ড্রাগগুলি ইনজেক্টেবল দেওয়া হয়। তো ইনজেকশনের ড্রাগ ট্যাবলেটের চেয়ে কিন্তু খরচ অনেক বেশি। আবার যখন তারা আইসিইউতে যায় তখন আইসিইউর একটা আলাদা খরচ আছে। এই মানে যতই পেশেন্ট খারাপের দিকে যাবে খরচ কিন্তু ততই বেড়ে যাবে। তো এই জন্য হয়তো সরকারি হাসপাতালে খরচ কম, কিন্তু প্রাইভেট হাসপাতালে তো খরচ হবেই, এখানে তো ফ্রি কিছু নাই। তারপরেও যদি মালিকরা একটু মানে সহানুভূতি দেখায়, তারা যদি একটু মানবিক হয়, তাহলে তারা বিভিন্ন সেক্টরে খরচ যতটুকু কমানো যায় সেই বিবেচনা তারা করতে পারে। তাহলে একটু আরেকটি বিষয় আপনার কাছে একটু উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে করোনা শুরু হওয়ার পর থেকে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনেক বেড়েছিল, তারপরে ধারাবাহিকভাবে একটি কমে, কিন্তু করোনার সংক্রমণের হার বা করোনার যে মৃত্যুর হার সেইভাবে কিন্তু কমে না, কিন্তু মানুষ হাসপাতালে যাচ্ছে কম। এই যে যে না যাওয়ার একটা প্রবণতা বা একটা আস্থাহীনতা তৈরি হয়েছে, সেটি আসলে কেন? রোগী কি মনে করে যে হাসপাতালে গিয়ে সে চিকিৎসা পাবে না? না, এটা পুরাটা আস্থাহীনতা না, কারণ আমরা জানি যে যারা করোনাতে আক্রান্ত হয় টেস্ট করে আপনি পজিটিভ পেলেন, এই পজিটিভ রোগীর 80%ই কিন্তু অ্যাডমিশন ছাড়া ভালো হয়ে যায়, এবং তারা মাস থেকে দেখে আসতেছে যে পজিটিভ হয় 10 দিন কিংবা 14 দিন পরে আবার তারা নেগেটিভ হয়ে যায় এবং সিমটম ফ্রি হয়ে যায়। তাহলে 80% লোকের তো হাসপাতাল লাগছে না, 20% লাগতেছে। তো সেই জন্য তাদের মধ্যে একটা আস্থা ডেভেলপ করছে যে আমার যদি শুধু সর্দি, একটু হালকা কাশি কিংবা একটু জ্বর, তাহলে আমার হাসপাতালে যাওয়ার দরকার নেই, আমি বাসায় বসে চিকিৎসা করেই ভালো হয়ে যেতে পারি। এই ধরনের একটা আস্থা তাদের মধ্যে এই 8 মাস 10 মাসের এক্সপিরিয়েন্সে মানে গ্রো করছে। আরেকটা হলো যে হাসপাতালে মানে ভর্তি যারা হয় এখন, যেহেতু তাদের অভিজ্ঞতা, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, অনেকের আত্মীয় স্বজন হাসপাতালে ভর্তি হয়ে ভালো হয়ে আসছে, এই জন্য তাদেরও কিন্তু অভিজ্ঞতা বাড়ছে। তারা দেখছে যাদের অক্সিজেন না লাগে তাদের হাসপাতালে ভর্তি না হলেও চলে, এই জন্য তারা হাসপাতালে কম যাচ্ছে। কাজে হাসপাতালে যে কম যায় এর পুরাটাই কিন্তু আস্থাহীনতা না, এটা হলো তাদের নিজের অভিজ্ঞতার কারণে তাদের মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করছে, যে জন্য অসুস্থ রোগী যারা বেশি অসুস্থ তাদেরকেই শুধু তারা হাসপাতালে নিয়ে ভর্তি করে, আর বাকিরা বাসায় থেকে চিকিৎসা করে। এই জন্য হাসপাতালে আগের চেয়ে রোগী কম। ডাক্তার আমিনুল ইসলাম, আপনার কাছে আবার আসবো আমি। শাবান মাহমুদ, যেটি প্রথমেই আমরা বলছিলাম যে করোনা চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম দুর্নীতির কথা তো আমরা দেখেছি, যে সরকার বিভিন্ন, বাংলাদেশই হয়তো একমাত্র দেশ হবে যেখানে সরকারকে একই সাথে দুইটি বিষয়ে লক্ষ্য করতে হচ্ছে, করোনা রোগীদের সেবা যেমন দিতে হচ্ছে, চিকিৎসা তেমন দিতে হচ্ছে, তেমনি এই ক্ষেত্রে যারা দুর্নীতি করেন বা অনিয়ম করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে। মহামারী সংকটের সময় এই ধরনের অবস্থা থেকে উত্তরণে বা সেকেন্ড ওয়েভের সময় যদি আরও বেশি করে এইটি না হয় বা দুর্নীতি অনিয়ম বাড়তে না পারে, সেইখানে আসলে কতটা কঠোরতা অবলম্বন করা উচিত বা সেইটার সুফল কি মানুষ পাবে কিনা? সুফল কতটা পাবে সেটি কিন্তু জোর দিয়ে বলা যায় না, কারণ কোনো আইন করে মানে কোনো অমানবিক এবং পাশবিক বা যারা
এই ব্যবসায়িক বাণিজ্যিক চিন্তাভাবনা থেকে মানুষের সেবা করে, কোনো আইন করে, কঠোর আইন করে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেটা দমন করা সব ক্ষেত্রে কিন্তু সম্ভব না। হয়তো দৃষ্টান্ত স্থাপন করা যাবে। এই জায়গায় আমাদের মানে চারিত্রিক বৈশিষ্ট্যের বা নৈতিকতার যে স্খলন ঘটেছে, সেই জায়গায় আমাদেরকে একটা ডেভেলপমেন্ট খুবই জরুরি। সেটি এই ভ্যালুজ বা মূল্যবোধ, এই মূল্যবোধটা যখন অবক্ষয়টা যখন শুরু হয়েছে, সেটি প্রায় সব সেক্টরে সেই মূল্যবোধের অবক্ষয়ের একটা সার্বিক বা সামগ্রিক চিত্র আমরা দেখছি। শুধু যে সংকটকালীন সময়ে এক শ্রেণীর মানে ব্যবসায়ী এই আমাদের চিকিৎসা সেবার নামে বা চিকিৎসা উপকরণের দাম গরমিল করে তারা নীতিহীনতার পরিচয় দিচ্ছে তা নয়, সমাজের সকল ক্ষেত্রে, এমনকি যে শিক্ষকদের আমরা মানে দেবতুল্য মনে করতাম, চিকিৎসক সমাজও কিন্তু এই এই শুধু মহান বাংলাদেশে পেশা। না, সারা পৃথিবীতে মানে দেবতার আসনে প্রতিষ্ঠিত বলা হয়। কারণ মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের পরে যদি কারো জীবন বাঁচানোর বা মুমূর্ষু অবস্থায় চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে, সেটি চিকিৎসক সমাজ। তা কোন ক্ষেত্রে বাংলাদেশে কোন পেশায় এই নৈতিকতার অবক্ষয়টি ঘটেনি ধারাবাহিকভাবে, সেটি যদি আপনি বিশ্লেষণ করেন, রাজনীতিবিদ থেকে শুরু করে প্রায় সকল ক্ষেত্রে। কিন্তু সেই জন্যে এটিকে তো আমরা গ্রহণ করতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না, সিভিল সোসাইটিতে এটি গ্রহণযোগ্য না। তা আমি মনে করি যে শুধুমাত্র এই বাণিজ্যিক মানসিকতার পরিবর্তন না, আমাদের মূল্যবোধের যে অবক্ষয়টা ঘটেছে সেই জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে। এবং মূল্যবোধের মানে পূর্বাবস্থায় ফিরে যেতে হলে অবশ্যই আমাদেরকে এই যে মানে অশুভ একটা প্রতিযোগিতা সারা সমাজে ছড়িয়ে পড়েছে, মানে লাভবান হওয়ার যে লাভবান হওয়া শুধু না, মানে সকল ক্ষেত্রে স্বার্থকেন্দ্রিক যে একটা মনোভাব, এই জায়গা থেকে এই ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠা লাভের যে একটা অপচেষ্টা, এই জায়গা থেকে সমাজকে কন্ট্রিবিউট করার মানসিকতা এবং এই জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা, এই জায়গা থেকে সরকারের উন্নয়ন কাজে শুধুমাত্র বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে রাষ্ট্র, জনগণ, সরকার, এরা তো মানে খুবই প্রায় মানে আমি বলতে চাচ্ছি যে এদের মধ্যে যে সম্পর্কটা, সেটা একটার সঙ্গে আর একটা সম্পর্কিত, আন্তঃসম্পর্কটা আন্তঃসম্পর্ক ঘটানো দরকার। এই জায়গায় বিভাজন সৃষ্টি না করে আপনার নাগরিক হিসেবেও কিন্তু একটা আপনি রাজনীতি, আদর্শ সব কিছুর ঊর্ধ্বে, পেশাগত পরিচয়ের ঊর্ধ্বে একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে এই রাষ্ট্রের প্রতি আপনার দায়িত্ব আছে। সেই রাষ্ট্রের প্রতি যদি আপনি দায়িত্ব পালন করতে চান সঠিকভাবে, তাহলে সবার আগে শিক্ষারও আগে আপনার মানবিক মূল্যবোধ বা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রয়োজন, যেটি মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই লক্ষ্য নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। জি, সেই জায়গায় যে একটা পরিবর্তন, এই পরিবর্তন শুধু করোনাকালীন দুর্যোগের অনিয়ম না, সেই পরিবর্তনটাকে যদি এখন আমরা ফিরিয়ে আনতে পারি, আমাদের মানবিক মূল্যবোধের দ্বারাই আবার যদি আমরা পুনঃপ্রতিষ্ঠিত হতে পারি, দুর্যোগকালীন সময়ে আমাদের মানে মাঝ থেকে হারিয়ে গেছেন অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব, অনেক অনেক বড় বড় ব্যবসায়ী, নেতা, ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে এই অর্থ কিন্তু কোনো কাজে আসেনি। প্রকৃতির যখন তাদেরকে মানে পৃথিবী থেকে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তখন কিন্তু তাদের চলে যেতে হয়েছে এবং অনেকটা অপ্রস্তুত অবস্থায় এই দুর্যোগ, এই ভাইরাসের কাছে পরাজয় স্বীকার করে। কাজে জীবনটা যে ক্ষণস্থায়ী, এটিও ভাবতে হবে। আমি এই ক্ষেত্রে অবশ্যই আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত মাতলুব ভাই, আমি তাকে একটু প্রশংসা দিতে চাই, একজন গণমাধ্যম কর্মী। উনি কিন্তু বাংলাদেশে এই দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা রোধে এবং মানবিক জনসচেতনতা তৈরিতে তার একটি তিনি যেটা করেছেন স্লোগান আছে, সেই স্লোগানটা কিন্তু আমাকে রিয়েলি, আমি ব্যক্তিগতভাবে যখন ঢাকা থেকে একটু লং ওয়ে কোথাও জার্নি করি, মতলুব ভাইয়ের এই উপদেশটা কিন্তু আমার খুবই মানে আমাকে ইন্সপায়ার করে। এরকম এক একজন এক একটা জায়গায় যদি একটা দৃষ্টান্ত হতে পারে, আইকন হতে পারে, অনুকরণীয় হতে পারে, তাহলেই আমাদের এই সমাজটা আবার ঘুরে দাঁড়াতে পারে। তখন এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাটা তো একটা লিডারশিপের ব্যাপার, সেই লিডারশিপ তো আছে বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রীর যে লিডারশিপের জায়গায় যে রোল মডেল হিসেবে শুধু তো বাংলাদেশে না, এখন তো উনি বিশ্বের রোল মডেল।
কাজেই আমাদের লিডারশিপের জায়গায় তো কোনো সংকট ঘাটতি নেই। নেই। এখন আমাদের দরকার হলো সামগ্রিকভাবে একটা সমন্বিত এফর্ট এখানে দিতে হবে। শাবান মাহমুদ, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মাতলুব আহমেদ, আমরা যেটি আলোচনা করছিলাম করোনা নতুন রূপে আমাদের প্রস্তুতি কতটা। শাবান মাহমুদ একটি কথা উল্লেখ করেছেন যে এই সময় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন, বা সবাই একতাবদ্ধ থাকলে যে কোনো দুর্যোগ, যে কোনো সংকটে বাঙালি জাতি উত্তরণ ঘটাতে পারে। সেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১-এর মুক্তিযুদ্ধেই তার একটি বড় উজ্জ্বল দৃষ্টান্ত, এবং সেটি আমাদের একটি প্রেরণার জায়গাও। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই সংকটকালীন সময় কিন্তু অনেককেই দেখা যায় যারা মুনাফা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে। এই মুনাফাখোরদের যে নৈতিক মূল্যবোধ বা জাতির প্রতি দায়বদ্ধতা, সেটি নাই। একজন ব্যবসায়ী আইকন হিসেবে আপনার কাছে জানতে চাই, সেই দায়িত্ববোধের জায়গাটি থেকে ব্যবসায়ীদের আসলে মানুষের পাশে দাঁড়ানো উচিত, এবং সেই জায়গায় কি আমরা সবাই সেইভাবে দাঁড়াতে পারছি কিনা? ওয়েল, এটা শাওন মাহমুদ ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসলে এটা দরকার আছে, কিন্তু আমরা যদি হিস্টোরিক্যালি দেখি এটা কমাও দরকার, কিন্তু কমছেও না সেভাবে। তো এখন কোভিড-19-এর সময় তো আমাদের রিয়েলাইজেশন আসছে যে জীবন ক্ষণস্থায়ী, টাকা ক্ষণস্থায়ী, শিল্প ক্ষণস্থায়ী, সবই ক্ষণস্থায়ী। তো সেখানে লোভ করে কার জন্য রেখে যাবেন? সেজন্য এটা উপলব্ধি সবাইকেই করতে হবে যে যার ভাবে। এটা পুলিশিং দিয়ে চেষ্টা করা হয়েছে। যত বেশি পুলিশিং করা হয় তত বেশি বেড়ে যায়, এবং যত বেশি আমরা হার্ড হই তত বেশি যেন এটা ওরা ফাঁক খুঁজে। সেই জন্য আমার কাছে মনে হয় এগেইন আমি মিডিয়াদেরকে বলবো যে তারা এমন কোনো কিছু দেখানো উচিত যে যারা এগুলো করে তারা সোশ্যাল ক্রিমিনালস, তাদেরকে সেইভাবে রূপটা দিতে হবে। কিন্তু আমি সিনেমায় এখানে দেখি যারা ডন, যারা ওগুলা ব্যবসা করে, খারাপ কাজ করে, তারা কিন্তু খুব হাইলাইটেড হয়, এবং তারা বড় বড় গাড়ি করে আসছে, হেলিকপ্টার দিয়ে আসছে। এই যে তাদেরকে রঙিন চিত্র দেওয়া হয়, সেগুলো যারা কিছু করে না তারাও কিন্তু ওইদিকে চলে যায়। আমি সবসময় বলি যে আজকে পলিটিক্যাল লিডারশিপ পলিটিক্স করবে, চালাবে, ব্যবসায়ীরা ইন্ডাস্ট্রি করবে, চালাবে, কিন্তু মানুষের মনকে যে চেঞ্জ করা, এবং যে চেঞ্জটা যেমন মানুষের বললেন যে আমাদের সোসাইটিতে আসা উচিত, এটা তখনই আসবে যখন মিডিয়ারা এটা এমন করে প্রচার করবে, এমন করে করবে যাতে কিন্তু সুন্দরভাবে কেউ বুঝবেও না সোসাইটি চেঞ্জ হয়ে গেছে। একটা প্রাইম এক্সাম্পল দিই, তখন 2 স্ট্রোক বেবি ট্যাক্সি আমাদের এখানে চলতো, তখন কিন্তু 4 স্ট্রোক আসলো। এখন 4 স্ট্রোকে আমাদের এয়ার পলিউশন কমে যাবে, তখন কিন্তু আমাদের কোনো সমস্যা ছাড়াই কিন্তু চেঞ্জ হয়েছে। অ্যান্ড ইউ নো হু ডিড দ্যাট? মিডিয়া। এমন করে সুন্দর করে তারা পজিটিভ প্রচার প্রচারণা করেছিলেন যে এটা কোনো রেজিস্ট্যান্সে আসে না। তো আমি সবসময় মনে করি যে সোসাইটির চেঞ্জ আনতে গেলে পলিটিক্যালরা যেমন তারা কিছুটা করতে পারে, কিন্তু আমরা যারা ব্যবসা বাণিজ্যে আছি আমরা তো ইন্ডিভিজুয়ালি করতে পারি, কিন্তু পুরা সোসাইটিকে আমরা নাড়া দিতে পারবো না। পুরা সোসাইটি নাড়া দিতে পারে শুধুমাত্র মিডিয়া। সেই জন্য আমি মনে করি, আই এম অ্যাবসলিউটলি অ্যাগ্রি উইথ ইউ, যে আমাদের এই মনোভাব চেঞ্জ করতে হবে। তখনই আমাদের যেটুকু ওয়েলথ আছে এটা আরো ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হবে, এবং বড় লোকরা আরো বড় লোক হয়ে গেল, গরিবরা আরো গরিব হয়ে গেল, এই তফাৎটা আরো বড় হয়ে গেল। এটা আমাদের মধ্যে যাতে না আসে, দ্যাট ইজ হোয়াট উই শুড অল ওয়ার্ক টুয়ার্ডস। আই থ্যাংক ইউ ফর রেজিং দিস টপিক, এবং সেখানে আমরা যারা আছি অবশ্যই আমরা আমাদের কাজ করব, এবং আমি এনকারেজ করব যারা দেখছেন, যারা শুনছেন, তারাও তাদের অবস্থান থেকে যাতে আজকে থেকেই তারা এই একটা নিজের কাছে প্রতিজ্ঞা করেন যাতে আমরা আমাদের দেশের জন্য, আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য, নাতিদের জন্য, যে আমরা একটা সুন্দর পৃথিবী রেখে যাই, যে পৃথিবী হবে স্বচ্ছ এবং একজন আরেকজনের বন্ধু হিসেবে আমরা বেঁচে থাকি। মাতুব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। আমাদের হাতে সময় কম, এজন্য আলোচনা শেষ করতে হবে। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাহবুব আলী খান সুর, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি।
আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে করোনার নতুন রূপ এবং প্রস্তুতি নিয়ে আমরা যেটা কথা বলছি, একটি বিষয় আপনার সঙ্গে আপনার কাছে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে প্রবাসীরা যখন প্রথম করোনার সংক্রমণ হার বাড়ে তখন প্রবাসীরা অনেকেই দেশে ফিরে এসেছিলেন, কিন্তু দায়িত্বশীলতার জায়গা বা দায়িত্ববোধ যেটি আমরা যেটা বললাম যে আমাদের মূল্যবোধের জায়গাটিকে যে জায়গা, সেটি অনেককেই এই দেশের আইন কানুন তেমন মানেননি বা অনেককে ঝুঁকির মধ্যে ফেলেছেন, কেউ কোয়ারেন্টাইনে যাননি বা আইসোলেশনে যাননি। কিন্তু আমরা জানি না যে কে করোনা শনাক্ত, কে শনাক্ত না, বা কার করোনা হয়েছে। কিন্তু যারা প্রবাসে থাকেন তারা তো অবশ্যই আরও বেশি সচেতন থাকেন। কিন্তু আমরা আমাদের বিমান যোগাযোগ বা যেটি হোক আমরা সচল রেখেছি বা স্বাভাবিক রেখেছি শুধুমাত্র প্রবাসীদের জন্যই, কিন্তু প্রবাসীরা সেই দায়িত্বটা কেন সঠিকভাবে সে পালন করেন না বা করতে চান না অনেকে, এটার কারণ কি? আমি আবারও বলে দিচ্ছি যে আমি প্রবাসীর সবার প্রতিনিধিত্ব করতে পারবো না, আমি ব্রিটেন প্রবাসী প্রতিনিধিত্ব করতে পারবো। ব্রিটেনে আমাদের এখানে আমি যে সামাজিক চিত্র দেখেছি, এখানে আইসোলেশনে থাকা বলেন, তারপরে করোনা টেস্ট কর বলেন, এখানে অনেক উন্নত ব্যবস্থা। আমরা আজকে যদি অনলাইনে করোনা টেস্টের অ্যাপয়েন্টমেন্ট নেই, আমি টেস্ট দিতে পারছি এবং আগামীকালে আমি আমার ইমেলে অথবা মোবাইল টেক্সটে আমার রেজাল্টটা চলে আসতেছে। আর ইজিলি আমরা জানতে পারতেছি আমাদের করোনা আছে কিনা, আমরা আইসোলেশনে যেতে হবে কিনা, এবং আমরা দেশের বাইরে যেতে পারবো কিনা। আমার এখানকার যে জিপি বলে, জেনারেল ফিজিশিয়ান, সে আমাকে ইনফর্ম করতেছে, আমি তার গাইডলাইন অনুযায়ী চলতে পারতেছি। আর আপনারা বাংলাদেশে যে অব্যবস্থাপনা হয়েছে, যে ইতালির একটা বড় অংশ বাংলাদেশে যাওয়ার পরে মার্চ অথবা এপ্রিলের দিকে একটা অব্যবস্থাপনা তৈরি হয়েছে, সেটা আমি মনে করি যে তারা যেহেতু উন্নত দেশে থাকে, উন্নত দেশ থেকে বাংলাদেশে যাওয়ার পরে তাদের এই ছোট বাচ্চাদের নিয়ে, তাদের স্ত্রী অথবা মেয়ে অথবা মহিলাদের নিয়ে যে পরিবেশে ছিল, তারা সন্তুষ্ট ছিল না। এই কারণে তারা আইসোলেশন থাকতে চায়নি অথবা কোয়ারেন্টাইনে থাকতে চায়নি। একটা মিসম্যানেজমেন্টের কারণে এমন হয়েছে, আমি যেটা মনে করি। আপনার আরেকটা বিষয় দেখবেন যে ব্রিটেনে নতুন যে সংক্রমণ ধরা পড়ছে, এরপরে এটা ধরা পড়ছে সেপ্টেম্বরে, যদি ধরা পড়ছে, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছে যে এটার কতটা মানে এটা কত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এটা আপনারা জানেন, মানে এটা গত পরশুতে ধরা হয়েছে, জানা গেছে। এর মধ্যেই ব্রিটেনের সাথে 40টা দেশে বিমান যোগাযোগ বন্ধ। কিন্তু আমি সারপ্রাইজড হয়ে গেলাম, বাংলাদেশ এয়ারলাইন্স আজকে 200-র উপরে যাত্রী নিয়ে বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে 165 জন নেমেছে সিলেটে এবং বাকিরা চলে গেছে ঢাকাতে। এবং যারা সিলেটে পৌঁছেছে তাদের মধ্যে 6 জনকে এই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাওয়ার পরও তাদের 6 জনকে এই করোনা সংক্রমণ ধরা পড়ছে। তো আমার কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনকে এই বিমানটা বন্ধ করতে পারতো না, যেহেতু এখন এই ইউকেতে 40টা দেশ বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাহলে বাংলাদেশ বন্ধ করে দিতে পারতো। জি, আমি মনে করি যে বাংলাদেশ সরকারের যেমন দায়িত্ব আছে, এবং এখান থেকে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব আছে যে বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য আরো স্ট্রিক্ট হওয়া দরকার, আমি মনে করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহবুব খান সুর আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ডাক্তার আমিনুল ইসলাম, আমরা ব্যবস্থাপনা যেটি সঠিকভাবে হওয়া উচিত সেটি নিয়ে কথা বলছিলেন, যে অব্যবস্থাপনার খাতটাই বেশি ভারী থাকে সব সময়। কিন্তু আমাদের তাহলে বিগত দিনের অভিজ্ঞতাটা আসলে কি কাজে লাগলো, যে যেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে সেখানে কেন আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা আগের থেকেই নিচ্ছি না? এটা তো আমি আগেও বললাম যে আমাদের এই 8 মাসে আমাদের যে নেগেটিভ অভিজ্ঞতাগুলি আছে, সেই ক্ষেত্রে আমাদের অব্যবস্থাপনা আছে, সেইগুলি এখনই আমাদের কারেকশন করা দরকার, সো দ্যাট আমাদের সেকেন্ড ওয়েভটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। এই যেরকম উনি বলছেন যে ব্রিটেন থেকে সিলেটে আসার পরে 6 জনের পজিটিভ হচ্ছে, নেগেটিভ হয়ে বিমানে উঠলেও, কারণ 3 দিন আগেই 72 আওয়ার্স আগে সে টেস্টটা করতে পারে। তো এখন ধরেন একজনের ইনফেকশন হলো, সাথে সাথে তার হয়তো টেস্টটা পজিটিভ নাও আসতে পারে। এই যে 3 দিন পরে আরেক দিনে এসে ল্যান্ড করলো, 4 দিন 5 দিন, তখন তার পজিটিভ হয়ে যাইতে পারে। তো সেই জন্য তার কাছ থেকে বিমানের অন্য যাত্রীরাও এফেক্টেড হতে পারে। এই জন্যই তো তার স্ক্রিনিংটা বিমান থেকে নামার পরে তারে রাখতে হবে কোয়ারেন্টিনে।
রাইখা তার যখন পজিটিভ হবে না, যারা নেগেটিভ হবে তাদেরকে আপনি ছাড়লেন, বাকিদেরকে 10 দিন অথবা 14 দিন। কিন্তু এখানে ব্যবস্থাটা এমন রাখতে হবে যে এখন একটা ভালো সলভেন্ট ফ্যামিলির ছেলে মেয়ে আপনি এমন জায়গায় নিয়ে রাখলেন, বিছনা নাই, খাট নাই, পানি খাওয়ার জায়গা নাই, নাস্তা খেতে পারতেছে না, বাইরে থেকে নাস্তা কিনে আনতে হয়, তাহলে তো সে পারবে না, সে তো থাকতে চাবে না, সে এনি ওয়েতে এয়ারপোর্ট পার হয়ে চলে যাবে। জি। তাহলে কি আমাদের শনাক্তকরণ অর্থাৎ যেটা পিসিআর ল্যাব টেস্টের উপর জোর দেওয়া উচিত না এখন? কিন্তু সেইভাবে তো এখন আর পিসিআর ল্যাবে মানুষ যাচ্ছে না। সেইখানে আসলে এই ঘাটতিটা কেন, যে তারা এখন করোনা শনাক্তের জন্য তো আগ্রহী হয়ে উঠছে না কেন? না, করোনা শনাক্তের জন্য এটা অনেকগুলি কারণ আছে। একটা কারণ হলো অনেকে মনে করে যে আগে আমি বললাম যে 80% এমনি সুস্থ হয়ে যায়, তো তারা মনে করে যে আমার তো সিমটম কম, আমি তো এমনি বাসায় থাকলেও সুস্থ হয়ে যাব, আমি 3,500 টাকা দিয়ে একবার টেস্ট করব, আবার 10 দিন পরে আরও 3,500 টাকা, তো আমার 7,000 টাকা লাগতেছে 10 দিন গ্যাপে। হোয়াই শুড আই ডু দিস? আমি তো ঘরের ভিতরে থাকলে অল্প সিমটম, আমার তো এটা এমনি ভালো হয়ে যাবে, আমার 7,500 টাকা খরচের দরকার কি? পিসিআর টেস্টটা মানুষ আরও করতো যে এটার দাম যদি কমায় দেয়। আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র, উনি বলছিলেন যে ইন্ডিয়াতে তো এটা মাগনা করে, অনেক দেশে এটা ফ্রি করে, কিন্তু আমাদের দেশে সরকারি হাসপাতালে কম রেটে করে, সবার সরকারি হাসপাতালে তো এন্ট্রি নাই, সবাই যাইতেও চায় না। যারা আগে প্রাইভেট চিকিৎসা করে অভ্যস্ত তারা তো ওইখানে গিয়ে লাইন ধরা, ওইখানের পরিবেশ, ওইখানের অবস্থা তারা পছন্দ করে না। এখন বাইরে যে তারা করবে, এক ফ্যামিলিতে ধরে না হয় একজনের পজিটিভ হলে ফ্যামিলির সবারই টেস্ট করা দরকার। তো এক ফ্যামিলিতে যে 4 জন লোক থাকে, 14,000 টাকা লাগে একবার, 10 দিন পরে 14, 28,000 টাকা লাগবে, কে খরচ করবে? যদি আপনি পিসিআর টেস্টটা আরও অ্যাভেলেবল করতে চান তাহলে এটা কস্ট কমাইতে হবে, মিনিমাল কস্ট অথবা সরকারি সাবসিডি দিয়া এটা মানুষের গ্রহণযোগ্যতার মধ্যে, মানুষের ক্যাপাসিটির মধ্যে আনতে হবে, তাহলে তারা টেস্ট বেশি করবে, আইডেন্টিফিকেশন বেশি হবে, আমরা কোয়ারেন্টাইন অথবা আইসোলেশনে রাখতে পারবো, আমাদের বিস্তার কম হবে। এবং এটা সেকেন্ড ওয়েভ কন্ট্রোল করার জন্য অথবা প্রিভেন্ট করার জন্য অত্যন্ত জরুরি। এটা যদি সরকার মানে এখনই না করে তাহলে পরে আবার আগের মতো বিপদে পড়বে, মানে সংক্রমণ ঝুঁকি আরো কয়েক গুণ বেড়ে যাবে, এবং সেই ঝুঁকি বাড়লে তার প্রভাবটা তো পড়বে সারা দেশের মানুষের উপরই। সারা দেশের যেখানে মানুষের উপরই পড়বে। তাহলে হাসপাতালগুলোর ব্যবস্থাপনা যদি সঠিক না থাকে, সেখানে তো না, মানুষের আপনি মৃত্যু হার বা হাসপাতাল কিন্তু চিকিৎসা দেয়। জি। কার চিকিৎসা দেয়? যিনি হাসপাতালে চিকিৎসার জন্য যান তার চিকিৎসা দেয়। এর বাইরে কিন্তু অনেক লোক যারা অ্যাসিমটোমেটিক, যারা হাসপাতালে যায় না, যারা বাসায় বসে রয়েছে, মনে করেন একজন চাকরি করে, অল্প সর্দি কাশি, সে তো টেস্ট করাবে না, সে টেস্ট করায় পজিটিভ মানে 2 সপ্তাহ তার অ্যাবসেন্ট, বেতন নাই। তার চেয়ে আমি একটু সর্দি কাশি, এই ফ্যানাডিন ট্যাবলেট, একটু গরম পানিতে গার্গল করে একটু রড রেখে আমি অফিস করতেছি। সমস্যা কি? আশপাশে যারা আছে অফিসে সবাই এফেক্টেড হয়ে যাবে। মানে হাসপাতালের বাইরে তো 85% লোক, তাদের প্রোটেকশন দিতে হবে, সেটা তো হাসপাতাল দিবে না। হাসপাতালে যারা ঢুকে তাদের চিকিৎসা দেয়। হাসপাতাল কনসার্ন উইথ ট্রিটমেন্ট, হাসপাতাল কিন্তু প্রিভেনশনে কনসার্ন না। প্রিভেনশনের কনসার্ন হলো আমাদের সবার, জনগণের, যারা সচেতন, সাংবাদিক বলেন, চাকরিজীবী বলেন, সবার এটা দায়িত্ব, সরকারের, নিউজ মিডিয়া সবার দায়িত্ব। 80%, 85। আর যারা হাসপাতালে যায় তারা তো যারা চিকিৎসা দেয় তাদের দায়িত্ব। জি। অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। শাবান মাহমুদ, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ে জীবন জীবিকা রক্ষার একটি বড় চ্যালেঞ্জ সরকারের সামনে, যেটি প্রথম ধাপের ক্ষেত্রে সরকার যেভাবেই হোক সেটি মানুষকে একটি স্বস্তিদায়ক জায়গায় রাখতে পেরেছে, কিন্তু দ্বিতীয় ধাপ যদি আরও বেশি ভয়ঙ্কর আকার ধারণ করে, সেইখানে সংখ্যা কত বাড়বে, বা এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি সরকারের সেই সক্ষমতা আছে কিনা? এই চ্যালেঞ্জটা আসলে খুব একটা ভয়াবহ চ্যালেঞ্জ হবে, কারণ প্রথম দফায় জীবন জীবিকার প্রশ্নে, এটি মাতলুব ভাই ভালো বলতে পারবেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে অনেকেই কিন্তু তখন কর্মহীন হয়েছেন, কারণ তাদের তো সক্ষমতার উপরে নির্ভর করবে কর্মচারী কর্মকর্তাদের চাকরি বহাল রাখা। সেই জায়গাগুলোতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু রিপেয়ার হয়েছে বলে আমাদের জানা নেই। কাজেই অনেকে কিন্তু গ্রামীণ জনপদে আবার নিজস্ব ঠিকানায় ফিরে গেছেন, সেখানে গিয়ে কিছু করার চিন্তা ভাবনা করছেন। এরপরে সেকেন্ড ওয়েভে কিন্তু আবার আরেকটি ধাক্কা যদি আসে, একই সমস্যা হবে। সরকারের কর্মসংস্থান বা সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমাদের শিক্ষিত
সমাজকে বা শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করার কিন্তু কিছু প্রক্রিয়া থাকে এবং কিছু সীমাবদ্ধতা থাকে, আসন সংখ্যা নির্ধারিত থাকে। কাজেই আমাদের দেশটা এগিয়ে গেছে কিন্তু বেসরকারি খাতকে পুঁজি করে। তা বেসরকারি খাতে একটা বিপর্যয় অবশ্যই আসবে যদি সেরকম একটা অপ্রস্তুতমূলক ব্যবস্থা বা পরিস্থিতির আমাদেরকে মুখোমুখি হতে হয়। তো এটি তো শুধুমাত্র সরকারের একার পক্ষে এই যে সংকট, ইকোনমিক সংকট, কর্মসংস্থানের সংকট, সার্বিক পরিস্থিতিতে যে অ্যালার্মিং সিচুয়েশন, এটাকে ওভারকাম করা সরকারের জন্য অবশ্যই আমি মনে করি একটু কঠিন হতে পারে, সরকার যত আন্তরিকই থাকুক। কারণ আন্তরিকতার সঙ্গে তো সেই ব্যবস্থাপনাটাও থাকতে হবে, সেই সুযোগটাও থাকতে হবে। সেই সুযোগটা কিন্তু খুবই সীমিত। তারপরেও একটা আস্থার জায়গা যে বঙ্গবন্ধুর কন্যা, তিনি অত্যন্ত মানবিক প্রধানমন্ত্রী, তিনি মানবিকতাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েই এ পর্যন্ত আসছেন। তার রাজনীতির মূল মন্ত্র মানবিকতা। সেই জায়গায় একটা আস্থার জায়গা আছে, তিনি চেষ্টা করবেন, এই বিশ্বাস আমাদের আছে। আর করোনা পরিস্থিতি নিয়ে আমাদের আমিন ভাই যেটি বললেন, মাতলুব ভাই যেটি বললেন, যে অবশ্যই আমাদেরকে আরও সতর্ক হতে হবে, আরও প্রস্তুত থাকতে হবে এবং নিজের সুরক্ষাটাকে নিজেই আগে নিশ্চিত করতে হবে, এরপরে চিকিৎসক, সরকার, হাসপাতাল ব্যবস্থাপনা এবং অন্যান্য। কারণ আত্মরক্ষার জন্য যদি আমি আত্মসচেতনতার ঘাটতি থাকে, তাহলে কিন্তু পুরো চিকিৎসক সমাজ তাকে মানে সুরক্ষা দিতে ব্যর্থ হবে। জীবন জীবিকার যে বিষয়টি বলেছেন, জীবন বেঁচে থাকলে জীবিকার সন্ধান একসময় আসবে, আবার জীবিকার পথ যদি অবরুদ্ধ হয়ে যায় তখন কিন্তু জীবনে বেঁচে থাকাটা বা জীবন সচল রাখাটা অনিশ্চিত হয়ে যায়। কাজেই এই দুইয়ের মাঝখানে যে সমন্বয়, সেই সমন্বয় করার যে সক্ষমতা, সেটি হলো একটি সরকারের মানে সবচেয়ে বেশি সাফল্য এবং বিচক্ষণতা এবং দূরদর্শিতার পরিচয় দেয়। আমরা গত 9 মাসে বা প্রথম ওয়েভে সরকারের কাছ থেকে তেমন আচরণ পেয়েছি। সরকারের সক্ষমতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও। কিন্তু সেকেন্ড ওয়েভে সরকার কতটুকু সক্ষমতা পরিচয় দিবে তার উপর নির্ভর করবে আসলে এই ক্ষমতাসীন দলের সাফল্যের সার্বিক মূল্যায়ন। আমার বিশ্বাস যে সেই মূল্যায়নে সরকার অবশ্যই প্রশংসাসূচক বাক্যেই ভূষিত হবে এবং আমাদের প্রত্যাশা থাকবে সরকারের কাছে তেমনটাই। এবং শেষ কথা বলে শেষ করতে চাই যে জাতিগতভাবে, বৈশিষ্ট্যগতভাবে বাঙালিরা কিন্তু একটু আত্মবিশ্বাসী এবং সাহসী, যে কারণে আমরা অনেক সময় অনেক শঙ্কা এবং অনেক উদ্বেগ, উৎকণ্ঠা এটাকে খুব আমলে নিতে চাই না। কারণ আমরা জাতিগতভাবে একটু বীরত্ব আমাদের মধ্যে কাজ করে। এমনকি আমাদের দেশের যে আপনি দেখেন যে জাতীয় মাছ, ইলিশ মাছ, সেটিও কিন্তু স্রোতের বিপরীতে চলতে তারা পছন্দ করে। কাজেই স্রোতের বিপরীতে হাঁটার যে একটা অভ্যাস, এটা বাঙালি জাতির আছে। কাজেই মানে যে কোনো প্রতিকূল পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় সেটি কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতায় আছে। কিন্তু এটি যেহেতু একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এটি মোকাবেলা করার মানে আমরা ঠিক অভ্যস্ত না, এজন্য আমাদেরকে একটু অপ্রস্তুত থাকতে হবে। শাবান মাহমুদ, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাতলুব আহমেদ, আপনি জানেন যে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, যেটি শুরু হয়ে গিয়েছে, বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার কাছ থেকে আমরা 1 মিনিটে একটি শুভেচ্ছা বাণী শুনে আজকের আলোচনা শেষ করব। শুভেচ্ছা বাণী তো যারা খ্রিস্টান রিলিজিয়ন মানেন তাদের জন্য মেরি ক্রিসমাস। আর আমাদের সবার জন্য 2020 ছিল একটা মানে ভয়ঙ্কর এক বছর। আমরা দোয়া করি যে 2021 আমাদের আরো শান্তি দেবে, সবার মুখে হাসি দেবে এবং বাংলাদেশ এই করোনার যে যুদ্ধ, এই যুদ্ধ থেকে বিজয়ী হয়ে আত্মপ্রকাশ করবে। আব্দুল মাতলুব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহবুব আলী খান সুর, অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম এবং শাবান মাহমুদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায় এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।